আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে এই বেসিক তথ্যগুলো দর্শকদের জানিয়ে দেওয়া, যাতে বুঝতে পারেন কখন ডাক্তারের কাছে যাব, কোন ডাক্তারের কাছে যাব। একদিন একটা সাংঘাতিক ব্যথা চেস্টের লেফট সাইডে হলো, সেই ব্যথা নিয়ে হাঁটতে গেলে প্রায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। সেই ব্যথার নেচার হচ্ছে যেমন একটা ধরো সূচ ফোটালে যেমন এখান থেকে ফুটিয়ে পেছনে চলে যাচ্ছে, সেই ব্যথাটা এত তীব্র হাতে ধরে নেমে আসছে যে মাঝে মাঝে ব্যথা এরকম হয়। একদিন তো ট্রেন ধরার তাড়া আছে, বাড়িতে বেরোতে দেরি হয়ে যায়, ছুটে যে প্রচণ্ড ব্যথা হলে এত ব্যথা করতে পারবে। ঠিক আছে, যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি তখন যদি ব্যথা হয় তার একটা মানে আছে, ছাড়ছি যখন সব মানে আছে। সব ডাক্তার তো শিখিয়ে দেবো না, তাহলে আমার ডাক্তার কি করে হবে। এগুলো কাশি হচ্ছে, হঠাৎ তাকিয়ে দেখলে এক ছিটে রক্ত বেরিয়ে এলো, ভীষণ দুশ্চিন্তা হবে। আবার কখনো দেখলে 6 মাস রক্ত পড়ছে না, একদিন রক্ত বেরোলো, গল গল করে 1 কাপ রক্ত বেরিয়ে গেল। আমাদের টার্গেটকে প্রিভেনশন, রোগ থামিয়ে দিয়ে রোগ যাতে না হয়, সেটার উপায় কি? লাইফস্টাইল, স্বাভাবিক খাওয়া, ন্যাচারাল ফুড খেতে হবে। চাল, ভাত, মাছ, তরকারি, সবজি যেমন হবে বাড়িতে, যতটা নর্মাল। আর তার মধ্যে তো কখনো বিয়ে বাড়ি খেতে হবে, কখনো রেস্টুরেন্টে খেতে হবে। দ্যাট ইজ পার্ট অফ লাইফ, দ্যাট ক্যানট বি রেগুলার। যে রিজনে যে তেল পাওয়া যায়, লোকান জিজ্ঞাসা ডাক্তার সরষের তেল খাবো না অলিভ অয়েল খাবো? আরে অলিভ কি তোমার এখানে জন্মায় নাকি? সরষে জন্মায়, তাই খাও। তার সঙ্গে খাদ্য হবে প্রচুর সুগার খাওয়া যাবে না, প্রচুর সল্ট খাওয়া যাবে না, শর্করার পরিমাণ, চিনির পরিমাণ এগুলো কমাতে হবে। তুমি তার মেপে খাবে না। তাহলে যাদের ব্লাড সুগার আছে, ডায়াবেটিস আছে, আননোন বা আনট্রিটেড, হয়তো তিনি জানেন না অথবা নেগলেক্ট করেছেন, যদি পুষে রাখা যায় সুগার, তাহলে বললাম ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। আজ আলোচনা শুরু করার সময় একটা বাংলার স্বর্ণযুগের গান কিন্তু খুব মনে পড়ে যাচ্ছে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনই প্রেম আসে, অতএব হৃদয়, এই হৃদয়কে কিন্তু ভালো রাখতে হবে। কিভাবে রাখবেন? নানান তো সমস্যা আছে, আর সেই নিয়ে আলোচনা করতে আজকে আমরা পেয়ে গেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন ডক্টর ভবতোষ বিশ্বাসকে, এবং তিনি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদেও ছিলেন। ডাক্তারবাবু, আপনাকে অনেক স্বাগত। আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা অনেকটাই বিস্তারিত, জানি এইটুকু সময়ের মধ্যে হয়তো সেটা সম্পূর্ণ হবে না, কিন্তু আমাদের দর্শকদের একটু হলেও ধারণা দিতে পারবো। এই কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার, এই শব্দটা কিন্তু খুব গালভরা। সাধারণ মানুষ বা সাধারণ রোগীদের কাছে আপনি কিভাবে এটাকে বিস্তারিত আলোচনা করবেন? একটু সন্ধি বিচ্ছেদ করতে হবে। 3টে শব্দ, কার্ডিও, থোরাসিক, ভাস্কুলার। কার্ডিও মানে যেটা তুমি শুরু করলে হৃদয়, একটু হৃদয় নয়, হৃদয় তো কবি সাহিত্যিকদের, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যন্ত্রটা হচ্ছে হৃৎপিণ্ড। আমরা কিন্তু হৃদয় ঠিক করতে পারি না, হৃৎপিণ্ড ঠিক করি। তাই এটা হচ্ছে হার্ট, তার সঙ্গে এই যে আমরা চেস্ট, এর ভেতরে মাঝখানে হার্ট বসতে হয়, হার্ট তো একটাই। তাকে সাপোর্ট করার জন্য দুদিকে দুটো লাংস থাকে বা ফুসফুস যাকে আমরা বলি, মাঝখানে হার্ট, দুদিকে ফুসফুস বা লাংস। এছাড়াও আরো অনেক কিছু আছে, তো তাহলে আমরা খাচ্ছি, খাবার মুখ দিয়ে ঢুকছে, ফাইনালি যাবে স্টমাকে, সেটা পেটে থাকে, তাহলে এখান থেকে টিউব যাবে, আমরা নিঃশ্বাস নিচ্ছি, নাক দিয়ে শুরু করে লাংস পর্যন্ত যাবে, রক্তনালীগুলো চলাচল করবে, অনেক কিছু যাতায়াত করে। এটা তো জাংশন স্টেশন। অনেক কিছু যখন যাতায়াত করছে, তাহলে এই স্টেশনটা মানে এই খাঁচাটা, সেটাও তো প্রোটেক্টেড করে রাখতে হবে। ভেতরে হার্ট আছে, লাংস আছে, তাহলে সামনে একটা দেয়াল, পেছনে দেয়াল, পাশে দেয়াল। সামনেটা আমরা স্টার্নাম বলি, ব্রেস্টবোন, পেছনে স্পাইন, মোটা হাড়, দুদিকে রিব বা খাঁচা, মাঝখানে মাংসপেশি, চামড়া। তাহলে এটা হচ্ছে চেস্ট ওয়াল। আবার চেস্টের পরে তো পেটে ঢুকবো, তা চেস্টের জিনিস তো ঝুরঝুর করে পেটে পড়ে যেতে পারে, সেটা চলবে না। আর পেটের লোকে উঠে যেতে পারবে, তাও চলবে না। তাহলে একটা পার্টিশন থাকবে, তাকে বলে ডায়াফ্রাম, মানে পার্টিশন ওয়াল। আবার ধরো এই চেস্ট, যে তার উপরে তো গলা রয়েছে, গলার জিনিস বুকে নামবে, আর বুকের জিনিস উপরে উঠবে, তাহলে এখানে একটা, তাহলে পার্টিশন না থাকলে একটা আলাদা কম্পার্টমেন্ট। গলা শেষ হলো, চেস্ট শুরু হলো, চেস্ট শেষ হলো,
পেট শুরু হলো, চেস্ট অ্যান্ড পেট বা অ্যাবডোমেন, তার মাঝখানে ডায়াফ্রাম থাকে। তাহলে এই যে অংশটা একে বলে চেস্ট ক্যাভিটি বা বক্ষপিঞ্জর বা বক্ষ, চেস্ট। তাহলে চেস্টের ভিতরে অর্গানগুলো বললাম, একটা হার্ট, তার যে অসুখ বিসুখ দ্যাট ইজ কার্ডিও। থোরাসিক মানে হার্ট ছাড়া বাকি যা যন্ত্রপাতি, দুদির লাংস বলে দিয়েছি, খাদ্যনালীর অনেকগুলো নাম বলে দিয়েছি, ইনক্লুডিং চেস্ট ওয়াল, ইনক্লুডিং ডায়াফ্রাম। তাহলে এতগুলো যন্ত্রপাতি আছে, প্রত্যেকের নানা অসুখ হয়, সেই পুরো অসুখটা চলে আসে একটা গ্রুপ অফ ডিজিজ, সেটা থোরাসিক সার্জারি। আর তারপরে হার্ট লাংস ছাড়া হার্টের কাছে রক্ত পাম্প করা, বিশুদ্ধ রক্ত হার্ট পাম্প করবে, সেটা বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে। তাহলে সেই ধরো এই টালার থেকে জল আসছে আমাদের, সেটা হচ্ছে বিশুদ্ধ জল, একদম। আর ইউজ করার পরে ডার্টি ওয়াটার, নোংরা দিয়ে সিওয়ারেজ দিবে, এক্স্যাক্টলি যা ঈশ্বর আমাদের করেছেন, আমরা সমাজের জন্য তাই করেছি। টালার যে জল, পিওর জল, দ্যাট ইজ আর্টারি, হার্ট থেকে বেরিয়ে ডিস্ট্রিবিউশন হচ্ছে। সেই জল ব্যবহার হওয়ার পরে নোংরা জল, অতপ্রীত জলের সোর্স নেই, সেটা ফেরত আবার পাঠাতে হবে হার্টে, যেটা দিয়ে ফেরত আসে উল্টো দিকে, সেটা হচ্ছে ভেন। তাহলে আর্টারি মানে যে রক্ত নিয়ে যায়, ভেন যে রক্ত নিয়ে আসে। এই দুটোরই নাম হচ্ছে ভেসেল, মানে চ্যানেল, টিউবস। তার দু ধরনের চ্যানেল থাকে, একটা নিয়ে যায়, একটা নিয়ে আসে। এই যে এত দীর্ঘ চ্যানেল, একদম হার্ট থেকে শুরু করে মাথা, ওইদিকে পা, এদিকে হাতে, এত দিকে, তো এই চ্যানেলটা গন্ডগোল হতেই পারে, টিউব ফেটে গেল, টিউব ব্লক হলো, নানা কিছু হতে পারে। সেই চ্যানেল সংক্রান্ত রোগগুলো তাকে বলে ভাস্কুলার ডিজিজ। তাহলে তিনটে জিনিস একসঙ্গে কেন করা হয়েছে? দে আর ভেরি ক্লোজলি লিঙ্কড। আলোচনায় বেরিয়ে আসবে তিনটের যে অংশ, যে অসুখগুলো আমরা আলোচনা করবো, যন্ত্রপাতি ভীষণভাবে ঘনিষ্ঠভাবে যোগাযোগ, জাস্ট লাইক এ ফ্যামিলি, বাবা মা ভাই বোন থাকে তো, আরেকটা। এই যে তিনটে গ্রুপ অফ অর্গানস বা তিনটে জায়গায় এরা ভীষণভাবে ঘনিষ্ঠ জড়িত বলেই এই স্পেশালিটির নাম হচ্ছে কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি। আবার এইখানে ধরো সার্জারির কথা যখন বলছি, তাহলে যা হবে কেটে দেবো নাকি? আমরা তো কথাই নেই, নিশ্চয়ই হতে পারে। তাহলে তার কাউন্টার পার্ট মেডিসিন আছে, কার্ডিওর কাউন্টার পার্ট মেডিসিন, তাকে আমরা কার্ডিওলজিস্ট। তিনি হার্টের চিকিৎসা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, কাটাকাটি করবেন না। আবার তখন আমাদের কাছে আসবে, আর আমরা কাটাকাটি করবো, করে ঠিকঠাক করে দিলাম, বাকি তিনি আবার ম্যানেজ করবেন পরে। তাহলে হার্টের চিকিৎসা দুটো গ্রুপ অফ ডাক্তাররা করবেন। একটা গ্রুপ হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট, তারা কার্ডিওলজিস্ট, আর একটা গ্রুপ হচ্ছে সার্জন, যারা শল্য চিকিৎসক, তারা কাটাকাটি করবেন। তাহলে হার্টকে সামলানো যে দুটো গ্রুপ অফ স্পেশালিস্ট আছে, দে আর সুপার স্পেশালিস্ট, টার্সিয়ারি কেয়ার ফিজিশিয়ান। ধরো জেনারেল ডাক্তার মানে এমবিবিএস ডাক্তার, সব কিছু চিকিৎসা করেন। পরের ধাপটা স্পেশালিস্ট ডাক্তার, মেডিসিন রিলেটেড যারা, তাদের আমরা এমডি বলি, ডক্টর মেডিসিন। সার্জারি রিলেটেড তাদের বলে এমএস, মাস্টার অফ সার্জারি। এই ডক্টর মেডিসিনের সব মেডিসিন সম্বন্ধেই তাদের বিশদ ধারণা থাকবে, তারা হেড টু ফুট সব রকম ওষুধপত্রের বিশেষভাবে চিকিৎসা করবেন। আবার সিমিলারলি সারা শরীরে নানা যন্ত্রপাতির অপারেশন করা যাদের কাজ, তারা হচ্ছে জেনারেল সার্জন, এমএস ডিগ্রি। কিন্তু এবার সব তো কাটতে যাচ্ছি, হার্ট কাটা যে বিশেষ দক্ষতা দরকার, ব্রেন করতে আরও এক্সপার্ট দরকার। তাহলে সেই স্পেশালিটিগুলো বলি আমরা সুপার স্পেশালিটি। কতগুলো সুপার স্পেশালিটি সার্জারি রিলেটেড। কী কী সার্জারি? ব্রেন সার্জারি, হার্ট সার্জারি, তারপর পিডিয়াট্রিক সার্জারি, ছোটো ছোটো বাচ্চাদের অপারেশন অন্যরকম, তার কিডনির অসুখ, তার স্টমাকের অসুখ, সেগুলো হচ্ছে জিআই সার্জারি। তো সার্জারির নানা রকম সুপার স্পেশালিটি আছে। আজকে আমাদের পারভিউ হচ্ছে কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, সো ইট ইজ এ সুপার স্পেশালিটি অফ জেনারেল সার্জারি। তাহলে একটা ডাক্তারকে ট্রেন্ড হতে হবে প্রথমে এমবিবিএস ডাক্তার হিসেবে, তারপরে যাদের সার্জারি যারা করবেন তারা জেনারেল সার্জারি ট্রেন্ড হবেন, সেটা এমএস লেভেল হয়ে গেল। এইবার এরপরে বিশেষভাবে দক্ষতা যারা অর্জন করতে চান, তারা জায়গা বেছে নেবেন, সেটা হচ্ছে কার্ডিওথোরাসিক ভাস্কুলার যারা করবেন, দে উইল বি ট্রেন্ড ইন কার্ডিওথোরাসিক, এবং তারা ওইটা নিয়েই বেশি কাজকর্ম করবেন। ওইটাতেও আবার দেখো আবার ভাগাভাগি করে দিচ্ছি, তিনটে অর্গান, কার্ডিও থোরাসিক ভাস্কুলার। কার্ডিও মানে যারা হার্টের চিকিৎসা করবেন, হার্ট তো একটা তাল মাংসপিণ্ড নয়, তার অনেকগুলো চেম্বার আছে, তার নানা স্ট্রাকচার আছে, 4টে চেম্বার আছে, উপরে দুটো নিচে দুটো। লেফট সাইডে আমরা মজা করে বলি মানুষের দুটো হার্ট, তার দুটো আছে একই, কিন্তু তার এক্স্যাক্টলি পার্টিশন করা আছে। শরীরের দূষিত রক্ত রাইট সাইডে আসে, উপরের চেম্বারকে আমরা দেয়াল, ওই শরীরই ভাগ হয়েছে আর কি, মুখ দেখা থাকি নেই। তা উপরে রক্তগুলো ফিরে আসে রাইট এট্রিয়াম, সেখান থেকে নেমে যায় একটা দরজার থ্রু দিয়ে রাইট ভেন্ট্রিকল। তো সেই রক্তগুলো দূষিত রক্ত তো সেটা পরিষ্কার করতে হবে, তো এবার সেই রাইট ভেন্ট্রিকল থেকে একটা মোটা চ্যানেল দিয়ে বেরিয়ে গেল, লাংসে চলে গেল।
সেটা একবার পালমোনারি আর্টারি। লাংসে গেলে লাংসে বাইরে থেকে হাওয়া আসছে, অক্সিজেন আসছে, সেই রক্তটা পরিশ্রুত হলো, পরিষ্কার হলো, তাতে অক্সিজেন ঢুকলো। এইবার সেটা তাজা পরিশ্রুত অক্সিজেন্টের রক্ত, তার রং হয়ে গেল লাল। এবার সে ছড়িয়ে দিতে হবে শরীরে। এই পরিশ্রুত হয়ে রক্তটা আবার লেফট সাইডে ঢুকলো, লেফট এট্রিয়ামে। সেখান থেকে একটা দরজা দিয়ে লেফট ভেন্ট্রিলে গেল, সেটা ভেরি স্ট্রং পাম্প, সেটা পাম্প করে রক্তটা ছড়িয়ে দিল সারা শরীরে। যেটা দিয়ে ছড়ালো সেটাকে এওটা বলে বা মহাধমনী বাংলাতে বলে। সেটা আস্তে আস্তে শুরু হতো, সারা শরীর ছড়িয়ে পড়লো। তাহলে দেখো এই যে কাজগুলো আমরা কিন্তু এক সূত্রে গেঁথে ফেললাম মালার মতো। হার্টে রক্ত আসছে, আবার ফেরত যাচ্ছে, ফেরত যাওয়ার পর লাংসে ঢুকলো, থোরাসিক চলে এলো। হার্ট লাং দুটোই আছে কোথায়? চেস্টের ভেতরে, ফলে থোরাসিক ক্যাভিটিতে চলে এলো। এইবার লাংস রক্ত শুদ্ধ করে হার্টে পাঠাচ্ছে, হার্ট ছড়িয়ে দিচ্ছে সারা শরীরে ওই চ্যানেলের থ্রু দিয়ে। সুতরাং হার্ট, লাংস এবং রক্তনালী এগুলো অবিচ্ছেদ্য, আলাদা করা যাবে না। বাট দেন একজন একটা এক্সপার্ট হবে। আমি হয়তো দেয়াল বানাতে এক্সপার্ট, আমি হয়তো ইলেকট্রিক কাজ করতে এক্সপার্ট, আমি হয়তো তোর টিভি চ্যানেল এক্সপার্ট। এরকম এর ভেতর নানা কাজ থাকবে, বাট তিনটে হচ্ছে আইডেন্টিফাইড কম্পোনেন্ট অফ দি হোল সিস্টেম। এটা মোটামুটি বোঝানো গেল তো? একদম একদম মনে হলো যেন ক্লাসরুমে আছি, জীববিজ্ঞানের শিক্ষক আমাকে বোঝাচ্ছেন, ছোটবেলায় পড়েছি। হ্যাঁ, তোমাকে বোঝাচ্ছি, একদম, আর আমার দর্শকরাও সেটা বুঝে নিচ্ছেন। একদম। আর আমি মনে করি যে দর্শকদের মতো তুমিও একজন দর্শক। একদমই তাই। তোমার থ্রু দিয়ে তোমার সঙ্গে যে আলোচনাগুলো হচ্ছে বা তোমার যেগুলো মনে হচ্ছে জানা দরকার, সেগুলো দর্শকদেরই প্রাণের কথা। একদমই তাই। আমি সেগুলো তোমাকে সেগুলো মোটামুটি বলার চেষ্টা করছি। তাহলে মোটামুটি একটা ধারণা হয়েছে যে স্পেশালটা কি, কার্ডিও থোরাসিক ভাস্কুলার বলতে এই আমরা মেইনলি মিন করি। আচ্ছা, আমরা বুঝবো কখন যে আমাদের ভাস্কুলার সমস্যা হচ্ছে? শুধু ভাস্কুলার তো বোঝার দরকার নেই, কার্ডিও থোরাসিক ভাস্কুলার তো তার ভিতরে চেস্টের কথা যদি ভাবো, চেস্টে কি হয়? বুকে ব্যথা, একদম, তারপর কাশি হতে পারে, তারপরে কখনো হয়তো কফ বেরোতে পারে বেশি, কখনো শ্বাসকষ্ট হয়, তারপর এইসব যে নানা রকম এই তুমি এই চেস্টের ভিতরে যারাই আছে তাদের যাই কষ্ট হোক না, এক্সপ্রেশন এগুলোর মধ্যে দিয়ে হবে। কার্ডিওথোরাসিক অসুখ হলে আয়দার কাশি হবে, কাশি তো নানা রকম হয়, খুকুকে কাশি হয়, জোরে জোরে কাশি হতে পারে, মাঝে মাঝে হয়, সবসময় হতে পারে, শুয়ে পড়লে হয়, দাঁড়িয়ে পড়লে হতে পারে। সো কাশি তো নানা রকম ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু কাশি তো কাশি। এই কাশি অনেক সময় কাশলে সঙ্গে কফ বেরিয়ে যেতে পারে, প্রোডাক্টিভ কফ, সবসময় বেরোয় না, মাঝে শুকনো কাশি হয়, তারপরে আমরা তো আদা খেলাম একটু কুচি, শুকনো কাশি হয়, ভাইরাল অসুখে শুকনো কাশি হয়, আবার সিজন চেঞ্জের হয়। আবার ধরো লাংসের ভেতরে যদি টিবি যদি হয় লাংসে, বা লাংসের ভেতরে একটা অসুখ হয়ে পুঁজ জমে থাকলো, আমরা নিউমোনিয়া বলি, কফগুলো বেরোবে, তাহলে যখন কেশে বার করবো একটা ঘিয়ের মতো ওইরকম কালার হয়, তো সেটাও কাশি। তা কাশি সবসময় হতে পারে, কাশি মাঝে মাঝে হতে পারে, কাশিতে কিছু বেরোতে পারে, কাশি ড্রাই হতে পারে, তার নানা রকম ডেসক্রিপশনে কাশি হয়। এক একটা অসুখের এক এক রকম কাশি হয়, বাট জেনেরিক বেসিক্যালি সবাই কাশি। তাহলে চেস্টের যে অর্গানগুলো আমরা ডিল করি তাদের কমন লক্ষণ হচ্ছে কাশি। আচ্ছা, মানে এই সমস্যাটা শুরু হবে কাশি দিয়ে। ধরো একটা বিশেষ কষ্ট হলে তো ডাক্তারের কাছে আসবে, একদম। কাশি হলে প্রথম লোকে কি করবে? একটু গরম জল করবে, আদা কুচি খাবে, করে তারপরে যখন কাশি কমছে না, বুকে ব্যথা লাগছে, কাশির পরে নেক্সট আসছে ব্যথা। ব্যথা হলে লোকে যাবে ডাক্তারের কাছে, বা নিজে একটা প্রথম গেলাম মেডিসিন ডাক্তারের কাছে। প্রথমে এটা নিজে গরম সেকতে করে নেয়া, তারপর একটা লোকে কাউন্টার একটা প্যারাসিটামল খেয়ে ফেললো। যদিও সেলফ মেডিকেশনটা ভালো নয়, কিন্তু প্রতি মুহূর্তে ডাক্তার ছুটতে পারবে না। একটু ব্যথা হলে প্যারাসিটামল খেতেই পারো, ওটা এনকারেজ করিও না করিও, ওটা কোথায় সবসময় তুমি আমার কোথায় পাবে। তাহলে ব্যথা যখন সামান্য, ব্যথা তো আমাদের সবারই হয়, কিন্তু একটা ব্যথা হচ্ছে নির্দিষ্ট টাইপের ব্যথা এবং কনভেনশনাল ট্রিটমেন্টে কমছে না। অন্যদিন যাগুলো কমছে, আজ কমছে না। অন্যদিন ধরো একটা বুকে এখানে ব্যথা হলো, সকালে ঘুম ভেঙে দেখি ব্যথা হচ্ছে, মনে হলো বোধ হয় বেঁকে শুয়েছিলাম বলে হলো, একটু গরম সেঁক দিলাম, হাঁটাহাঁটিগুলো কমে গেল। এটা তো মাঝে মাঝেই হয়, হামেশাই হয়। তো একদিন একটা সাংঘাতিক ব্যথা চেস্টের লেফট সাইডে হলো, সেই ব্যথা নিয়ে হাঁটতে গেলে প্রায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। সেই ব্যথার নেচার হচ্ছে যেমন একটা ধরো সূচ ফোটালে যেমন এখান থেকে ফুটিয়ে পেছনে চলে যাচ্ছে, সেই ব্যথাটা এত তীব্র, হাতে ধরে নেমে আসছে, জয়ের দিকে উপর দিকে উঠছে, এই ধরনের ব্যথা। আবার তুমি লক্ষ্য করলে হয়তো দেখলে ব্যথা হচ্ছে, একটু রেস্ট করলাম, কমে গেল, আবার কিছুক্ষণ পর হাঁটার চেষ্টা করলাম, আবার বেড়ে গেল। আবার কখনো দেখবে যে
যে মাঝে মাঝে ব্যথা এরকম হয়, একদিন তোর ট্রেন ধরার তাড়া আছে, বাড়িতে বেরোতে দেরি হয়ে যায়, ছুটে প্রচণ্ড ব্যথা হলে এত ব্যথা বসে পড়বে। আচ্ছা, তার মানে পরিশ্রম করলে ব্যথা বাড়বে, পেন অন এক্সারশন। তাহলে পেন একটা লক্ষণ। তা পেন, আমরা হার্টের পেন যদি হয়, হার্ট কোন দিকে, লেফটে থাকে, একদম বেশিরভাগ লেফটেই পেন হবে। লাংস দুদিকে থাকে, রাইট সাইডে যে পেন হয় তাহলে ওটা নিশ্চয়ই হার্টের পেন নয়। লাংসের পেন রাইটেও হয়, লেফটেও হয়। তাহলে পেন আর একটা সিমটম, যেটা কিন্তু কমন, চেস্টে যারা থাকবে তাদের পেন হবে। তাহলে একটা হচ্ছে কাশি, নেক্সট হচ্ছে পেন, ব্যথা। আর কি দেখলে লোকে ভয় পায় বলো, তোমাকেই প্রশ্ন জিজ্ঞেস করি। একটা সময় আরেকটা প্রশ্ন রাখতে হবে যে অনেকেই আছে এই ব্যথাটাকে কিন্তু ভাগ করতে পারে না। যেমন ধরুন বলছি, আমি হয়তো নিঃশ্বাসটা নিতে গেলাম, তখন দেখলাম একটা আমার যেন আটকে গেল। এক্স্যাক্টলি, যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি তখন যদি ব্যথা, তার একটা মানে আছে। হ্যাঁ, সেটা ছাড়ছি যখন, সব মানে আছে। সব ডাক্তার তুমি শিখিয়ে দেবো না, তাহলে আমার ডাক্তার কি করে হবে? তোমাকে এমন কথা বলবো যেগুলো দিয়ে তুমি সাধারণভাবে ম্যানেজ করতে, বাড়িতে বসে আমি যেটা বুঝতে পারবো যে আপনাদের কাছে যাওয়ার প্রয়োজনটা কখন, হ্যাঁ কখন যেতে হবে সেটা বুঝতে পারবে, বিপদ আপদ হবে না। বিপদ আপদটা হবে। তবে একটা তুমি পড়ে গেলে, উঠতে যে খুট করে বা একটা চুল বাঁধতে মাথা করলে এখানে ব্যথা শুরু হলো, অথবা সকালে প্রচন্ড গরম, বাড়িতে এসি চালিয়ে দিলে সকালে দেখছি প্রচন্ড ব্যথা হচ্ছে, কোল্ড এক্সপোজার হতে পারে। তো একটা ব্যথা অন্যদিন ব্যথা হলে যেভাবে ব্যথা হলো কমে যায়, সেটা কমছে না। কনভেনশনাল প্রসিজিওর যা করলে কমে, রোজ যা করলে আজ কমছে না। ধরো পেটের উপরে একটা ব্যথা হচ্ছে, অম্বলে ব্যথা, গ্যাসে, সবসময় আমরা বলি, তাতে কি হবে, একটা বড়ি খেয়ে ফেললাম, একটা জল খেলে কমে যায়, অন্যদিন কমে যায়, আজ কমছে না। তার মানে সেখানে নজর দিতে হবে। যেটা আমি বোঝাতে চাইছি, নিশ্চয়ই বুঝতেও পারছো, রোজ যে সমস্যাটা হয় তার একটা ছোট্ট সমাধানও আমাদের জানা আছে, কিন্তু সেই সমাধানের মন্ত্র দিয়ে যদি সমস্যার সমাধান না করা যায়, তখনই বুঝতে হবে সমস্যা জটিল হচ্ছে, যাওয়া প্রয়োজনে। হ্যাঁ, নিশ্চয়ই যাওয়া দরকার। আমি যদি নিজের সারাতেই পারি, যাবো কেন? কিন্তু একটা জায়গা আসবে যখন নিজের সারাতে পারছি না, তখন যেতে হবে। তাহলে দুটি কথা বলে ফেললাম, পেন অ্যান্ড কাফ। হ্যাঁ, দুটো বড় জিনিস, ব্যথা এবং কাশি। এরপরে ধরো কাশি হচ্ছে, তুমি দেখলে কাশি হচ্ছে, হঠাৎ তাকিয়ে দেখলে এক ছিটে রক্ত বেরিয়ে এলো, ভীষণ দুশ্চিন্তা হবে, প্রত্যেকেরই হবে। কাশিতে রক্ত পড়ে, আবার কোনো সময় দেখলে গলা চিরেও তো কাশিটা বেরিয়ে আসে, মানে কোনো কারণে না, তুমি ভাবতে তো বাধ্য হচ্ছ। হ্যাঁ, অবশ্যই এটা অ্যালার্মিং লাগবে, আমার অ্যালার্মিং লাগবে, রক্ত বেরোচ্ছে, মানে একটা সাংঘাতিক সমস্যার ব্যাপার। আবার যদি দেখো রোজ সকালে ঘুম থেকে ওঠার পরেই কাশি, রক্ত বেরোচ্ছে, সারাদিন বেরোচ্ছে না, সেটাও টাইপ। আবার কখনো দেখলে 6 মাস রক্ত পড়ছে না, একদিন রক্ত বেরোলো, গল গল করে 1 কাপ রক্ত বেরিয়ে গেল, আরও দুশ্চিন্তা হবে। তাহলে রক্ত বেরোনোর নানা পদ্ধতি আছে, নানা টাইপের, ছিটে ফোটা হতে পারে, পরিমাণে বেশি হতে পারে। অনেক সময় দেখা গেলো ফ্রদিং, মানে ফ্রদ অনেকটা ফেনার মতো, মানে রক্তের সঙ্গে হাওয়া মিশে ওরকমটা হয়েছে। তাহলে রক্ত যে হাওয়ার সঙ্গে মিশে থাকে, তাহলে ফুসফুস থেকে এসছে, ফুসফুসে হাওয়া থাকে। এই যে ছোট ছোট লক্ষণগুলো আমরা বুঝতে পারি রক্ত কোথার থেকে এসছে। তো রক্ত বেরোনো একটা বিরাট অ্যালার্মিং সাইন। আরেকটি কথা, ধরো কাশির সঙ্গে একটু যেটা বললাম, এটা ঘিয়ের মতো বেরিয়ে এলো, সেটা নিশ্চয়ই হার্টের থেকে বেরোবে না, হার্টে ওসব থাকে না, লাংসে থাকে। তাহলে লাংসের থেকে ওটা বেরিয়েছে। আবার কখনো দেখবে মিল্কের মতো, জাস্ট লাইক মিল্ক যদি বেরোয়, তার একটা অর্থ আছে। এইরকমই যেটা বেরোবে কাশির সঙ্গে, আমাদের প্রথম অবস্থা কাশির থেকে বেরোলো, শ্বাসনালীর থেকে, না পেটের থেকে বেরোলো, কিন্তু যাই বেরোক আমাদের চিন্তা হবে। যদি ব্লাড হয়, লাল রঙের হয়, চিন্তা বেশি হবে। যদি সাদা রঙের হয়, হবে চিন্তা একটু হয়তো কম হবে। যদি জলের মতো একটু একটু বেরোলো, আমরা তো মাথায় ঘামাবো না। তাহলে প্রোডাক্টিভ কাফ আমরা বলি, যে কাশির সময় যদি কিছু বেরিয়ে আসে, সেটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ। তাহলে তৃতীয় লক্ষণ হয়ে গেল। এরপরে তুমি তো স্বাভাবিক জীবনযাত্রা, কাজকর্ম করতেই হয়। নর্মালি যে কাজটা আমরা রোজ করে থাকি, রোজ আমি 5 মিনিট হেঁটে স্টেশনে যাচ্ছি, অথবা দোতলা বাড়িতে উপরে হেঁটে উঠছি, বা একটা স্পিডে আমি অফিসে পৌঁছচ্ছি, করিডোরে হাঁটছি, এবার দেখছি আমি সেই স্পিড মেনটেন করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। অন্যদিন আমি বাড়ির থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে যেতে 5 মিনিট লাগে, আমি কমফোর্টেবলি হাঁটি। আস্তে দেখছি আমার 7 মিনিট লাগছে, 10 মিনিট লাগছে, স্পিডে হাঁটতে বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে। এখানে আমরা বলি এক্সারশনাল ডিসনিয়া। এক্সারশন মানে পরিশ্রম করলে ব্যথা অথবা শ্বাসকষ্ট হবে। তা ব্যথা যেমন একটা লক্ষণ, শ্বাসকষ্ট আরেকটি লক্ষণ। নিঃশ্বাস নিতে নর্মালি আমরা যে ব্রিথ করছে, তা তো কষ্ট হয় না, পরিশ্রম হয়, বুঝতে পারি না। ব্রিদিং হচ্ছে একটা ন্যাচুরাল প্রসেস, নর্মালি বুঝতেই পারি না। মাঝে মাঝে জোরে দীর্ঘ নিঃশ্বাস হয়,
যদি দীর্ঘ নিঃশ্বাস হয়, মানে যেটা লেবার্ড ব্রিদিং, জোর করে সেটা বুঝতে পারবে। হ্যাঁ, একদমই। তাহলে যদি নর্মাল ব্রিদিংয়ের চেয়ে বেশি জোরে ব্লিডিং হয়, ব্রিদিং বা জোরে তীব্রতা যদি হয় বা ডেপথ অফ ব্রিদিং হয়, তার উল্টোটা, যেমন আমরা মিনিটে হয়তো 18 বার 20 বার নিঃশ্বাস নিই, হয়তো দেখা গেলো মিনিটে 10 বার নিচ্ছি। এই ধরো আমাদের তাকিয়ে থাকো, নর্মাল নিচ্ছ, আর একটা আচ্ছা, একটুখানি থেমে অনেকক্ষণ পরে, হ্যাঁ, অথবা খুব ঘন, এটা তো হাঁপাচ্ছি বোঝাই যাবে, নরমাল হবে। হ্যাঁ, এবং ছুটে এলে হাঁপানোটা নর্মাল, নরমাল, কিন্তু কিছু নেই, তুমি সুস্থ আরাম মানুষ। করে বসে আছি। আবার জীবনে একটা ফেজ দেখলে, তাহলে এইটা পার্ট অফ ডিজিজ, এটা একটা আচ্ছা। অংশ। তাহলে এই হাঁপানো, সেই হাঁপানোটা আইদার এক্সারশনের সঙ্গে হাঁপানো, পরিশ্রমের সঙ্গে হাঁপানো, অথবা কন্টিনিউয়াস হাঁপানো, অথবা খাওয়ার পরে হাঁপানো, বাথরুম থেকে হাঁপানো, নানা রকম তার ডেসক্রিপশন আছে। তাহলে শ্বাসকষ্ট বা নিঃশ্বাসে কষ্ট হওয়া আর এক ধরনের সমস্যা। তাহলে কতগুলো কথা আমরা বলে ফেললাম, একদম। আবার আমি রিক্যাপিচুলেট করি, কারণ এই কথাগুলোই বারে বারে আসবে। একদম। একটা হচ্ছে পেন, চেস্টের বুকে নানা ব্যথা। রকম পেন হতে পারে, সেই ব্যথা দিয়েই প্রাইমারি আমরা হার্ট, লাং মোটামুটি আন্দাজ করতে পারবো। তারপর কাশি হবে, কাশির কাশি নানা হবে। চরিত্র আছে, কাশি দিয়ে বেরোলো কিনা তার নানা চরিত্র আছে, তার শ্বাসকষ্ট। এইগুলোই হচ্ছে মোটামুটি এভিডেন্সেস অফ কার্ডিওথোরাসিক ডিজিজ। চেস্টের মধ্যে যাই ঘটুক না কেন, এইগুলোই তাদের এক্সপ্রেশন। ধরো বাচ্চার যাই হোক, কি করে কাঁদে, একদম। তুমি অ্যাডাল্ট হয়েছো, তুমি কাঁদো হাসো দিয়েই করো। দুটোই তা সাধারণভাবে আমাকে কি ধরতে হবে, বাচ্চা মানে ইনোসেন্ট, বোঝে না কিছু, বোঝে না, তাই সে কেঁদে সেটাকে প্রকাশ হ্যাঁ, করছে। আমি বলে ফেললে হয়তো দর্শকরা রাগই করবেন, বাচ্চাই ধরে নিতে হবে, মানে দর্শকরা বোঝেন না কিছু, এটা কেউ কেউ বিশেষজ্ঞ বুঝতে পারে না, তাদের ধরে নিতে হবে, তারা তো এই ব্যাপারে বিশেষজ্ঞ নন। ন্যাচুরালি তাদের এই সমস্যাগুলো এরকমই মনে হবে, আর তাদের ওইটা একই রকম সমস্যা নিয়ে তারা আসবেন। এই যে 4-5টা লক্ষণ বললাম, এইগুলোই হচ্ছে কার্ডিওথোরাসিক নানা ডিজিজের লক্ষণ। এবং এইটা হলেই তো ডাক্তারের ছুটতে হবে না, এইগুলো যখন কনভেনশনাল পদ্ধতিতে সেরে যাবে, মাঝে মাঝে কাশি হলে আমরা গরম জল খেয়ে নিই, অথবা আদার কুচি গলায় দিই, রেগুলারলি যেটা করলে রিলিফ হয়, সেটা যখন হবে না, দ্যাট ইজ ওয়ার্নিং সাইন। তখনই বুঝতে হবে তখনই বুঝতে হবে একটা সমস্যা আছে। তখন আর নিজের বুদ্ধি প্রয়োগ না করে এবার যিনি বেশি বোঝেন তার কাছে যেতে হবে, তবে সমস্যার সমাধান করা যাবে। এরকম যদি সমস্যা হয় ডাক্তারবাবু, যেটা যে হলে আমরা প্রথম পদক্ষেপ হিসেবে কি নিতে পারি? আপনি যেগুলো বললেন সেগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। প্রথম পদক্ষেপ কোথায় যাব, এটা কিন্তু মাথায় প্রথম আসে। এটা নিশ্চয়ই আসবে, কোন বিভাগে যাব, কার কাছে যাব, এটা তাহলে আমরা প্রথমে কি করব? তার একটু উত্তর আমি তোমাকে আগেই দিয়েছি শুরুতে। ডাক্তারদের 3টে টায়ার আছে, জেনারেল ডাক্তার, এমবিবিএস, তারপর স্পেশালিস্ট এমডিএমএস, তারপর সুপার স্পেশালিটি। তা তুমি তো এগুলো বোঝো না, তোমার বোঝা সম্ভব না। তোমার এই কাশি ব্যথা এইসব হলে তুমি তোমার অ্যাভেলেবল ডাক্তার, ইউজুয়ালি জেনারেল প্র্যাকটিশনার, নিকটবর্তী, যার কাছে পৌঁছতে পারবো। পাশের বাড়ি তো একটু দূরেই একজন ডাক্তার আছেন, যার সঙ্গে তুমি ক্লোজলি লিঙ্কড, যার কাছে তুমি পৌঁছতে পারবে। তুমি আরেকজন ডাক্তার, বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট 3 দিন বাদে পাবে, অসুখ বলতে পারবে না ভাই বস। তাহলে তোমাকে যখনই কষ্ট হবে, এমার্জেন্সি কথা বলছি না, ইমার্জেন্সি সমস্যা যেতেই হবে, কিন্তু যে কষ্ট তোমার মাঝে মাঝে হচ্ছে, ইট ইজ নট এমার্জেন্সি, কিন্তু তুমি অনেকদিন ডেফারও করতে পারবে না, আর তোমার চিন্তা তো থাকবেই, ভাই কোথায় যাব। তখন তোমাকে যদি এই সমস্ত লক্ষণগুলো হয়, তুমি সিম্পলি একজন এমবিবিএস ডাক্তার বা জেনারেল প্র্যাকটিশনার, তার কাছে তুমি যেতে পারো, হাসপাতালে জেনারেল ডিপার্টমেন্টে যেতে পারো। আবার জেনারেল এমবিবিএস এমডি ডিফেন্স হয়তো অনেকে বোঝেও না, তুমি মেডিসিনের ডাক্তারের কাছে যাবে। টু স্টার্ট উইথ আইদার জেনারেল প্র্যাকটিশনার অর মেডিসিনের ডাক্তার, তার কাছে তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন, ওষুধপত্র দেবেন, সেরে গেল, তাহলে ওইখানে চুকে গেল। আচ্ছা, এইবার যদি না, সপ্তাহ বড় জায়গায় যেতে হবে না, এবার সে রোগটা তোমার পুরোপুরি উপশম হলো না, পুরো ভালো হতে পারলে না, তখন আলাদা পরীক্ষা নিরীক্ষা দরকার। তখন তিনি কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা বলে দেবেন, এই করতে হবে, করে তিনি হয়তো দেখে নিলেন, দেখে তার মনে হলো যে এইবার একটা সমস্যা। ধরো এক্সাম্পল, তোমার এরা শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, সিম্পল একটা এক্সরে করা হলো, এক্সরে দেখা হলো দিয়ে তো কালো থাকে, এক দুটা সাদা হয়ে আছে, সাদা মানে ওখানে জল বা কফিটা জমে আছে। এইটা তখন মনে হবে সেই জেনারেল প্র্যাকটিস যিনি দেখছেন, না এটা তো একটা বিশেষ সমস্যা আছে, সেটা কার কাছে যাবে? চেস্টের ডাক্তারের কাছে যাবে। এবার এখানেও আবার জটিলতা, চেস্টের একটা গ্রুপ অফ ডাক্তার আছেন যারা মেডিসিন দিয়ে চিকিৎসা করেন, হার্টের ডাক্তাররা হার্টের মেডিসিন করেন, হার্টের সার্জেনরা, কার্ডিওভাস্কুলার ভাস্কুলার সার্জন, তারা সার্জারি করেন। আবার হার্ট বাদ দিয়ে যে লাংস,
লাংসের যারা মেডিসিন চিকিৎসা করেন তাদের চেস্ট স্পেশালিস্ট বলা হয়, তারা অপারেশন যারা করেন তারা হচ্ছে সার্জন। তাহলে মেডিসিনের ক্ষেত্রে হার্টের ডাক্তার আলাদা, কার্ডিওলজিস্ট। লাংসের ক্ষেত্রে মেডিসিনের ডাক্তার আলাদা, তার নাম হচ্ছে পালমোলজিস্ট বা চেস্ট ফিজিশিয়ান। কিন্তু অপারেশন এক ডাক্তারই কাজ। এটা হার্ট লাংসের সার্জন আমরা, কার্ডিওলজির সার্জন একই রকম। তাহলে প্রথমে যেতে হবে যে জেনারেল ডাক্তার মেডিসিনের কাছে, পরীক্ষা নিরীক্ষা করে যখন মনে হবে এক্সপার্টের কাছে যাওয়া, তার তিনি ডাইরেক্ট করে দেবেন যে আপনি পালমোলজিস্টের কাছে যাবেন না কার্ডিওলজিস্টের কাছে যাবেন, অথবা তিনি হয়তো গাইড করতে পারেন। যদি তার পরীক্ষা নিরীক্ষায় মনে হয় হার্টে ফুটো আছে, তিনি ডাইরেক্টলি বলবেন হার্ট সার্জনের কাছে যাও। যদি এক্সরেতে দেখে জেনারেল ডাক্তারের মনে হয় যে লাংসে একটা ক্যান্সার দেখা যাচ্ছে বা টিবি দেখা যাচ্ছে, তখন ডিরেক্টলি তিনি চেস্ট সার্জনের কাছে পাঠাতে পারেন। তাহলে ওই লেভেলের স্ক্রিনিং হবে। তোমার যখন সাধারণ ওষুধপত্র সারবে না, তখন একজন ডাক্তারের কাছে যেতে হবে। তিনি দেখে শুনে তার পরীক্ষা নিরীক্ষা তিনি যা পাবেন সেটা দেখে ওষুধপত্র দিয়ে অনেকে সেখানে সেরে যাবে। যে গ্রুপটা সেখানে সারবে না, সেখানে ডাক্তারও বলে দেবেন কার কাছে যেতে হবে। হয়তো তিনি বলবেন যে কার্ডিওলজিস্টের কাছে যাও। আমরা হচ্ছে লাস্ট ধাপ, কার্ডিওলজিস্টে দেখে পরীক্ষা নিরীক্ষা করবেন। হার্টের পরীক্ষা কী কী করা তোমরা জানোই, এটা ইসিজি করা হয়, হার্টের রিদম দেখা যায়। তারপর একটা ইকো করা হয়, হার্টের স্ট্রাকচার। ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে আল্ট্রাসাউন্ডের মতো, হার্টের স্ট্রাকচারগুলো বলে দেয়, কটা চেম্বার, তার ভেতর কোনো সমস্যা আছে কিনা, হার্টের দেয়ালটা মোটা কিনা, হার্টের যে ভাল্ব, মানে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে যে ভাল্বগুলো আছে সেই ভাল্বগুলো খারাপ করছে কিনা। ভাল্ব মানে দরজা, তো আমরা দরজা দিয়ে ঠেলে একদিকে ঢুকি, উল্টো দিকে ঢোকা যায় না। কিন্তু যদি উল্টো দিকেও খুলে যায় তাহলে ভাল্বটা ডিফেক্টিভ। তাহলে সেইগুলো, এই যে স্ট্রাকচারাল চেঞ্জেস। তারপর হার্টটা একটা চাদরের মধ্যে থাকে, নাহলে হার্ট ঘষে যাবে দেয়ালের সঙ্গে, তাকে বলে পেরিকার্ডিয়াম। সেখানে একটু লুব্রিকেটিং ম্যাটেরিয়াল, একটু জল থাকে, সেটা স্বাভাবিক। জল যদি বেশি হয়ে যায় তাহলে হার্টে চাপ পড়বে। তাহলে ওই পেরিকার্ডিয়াম, তাতে জল আছে কিনা, হার্টের দরজা, হার্টের ওয়াল, এই যে পুরো স্ট্রাকচারাল হার্টটা, তাকে আমরা যে পরীক্ষা দিয়ে দেখি তার নাম হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। শুধু স্ট্রাকচার দেখলে তো হবে না, আপার চেম্বার থেকে ব্লাড লোয়ার চেম্বারে যাবে, উল্টো দিকে যাবে না, তাহলে ফ্লোটাও দেখা যেতে পারে। ডপলার বলে টেস্ট আছে, সেটা ডিরেকশন অফ ফ্লো বলে দেয়। তাহলে ইকোকার্ডিওগ্রাফি ডপলার স্টাডি। তাহলে হার্টের স্ট্রাকচার হলো অর্থাৎ অ্যানাটমি, হার্টের ফাংশন হলো ফিজিওলজি। তাহলে হার্টের স্ট্রাকচার ফাংশন এই পরীক্ষা নিরীক্ষা হলো ডিরেক্টলি ইকো দিয়ে, আর ইনডিরেক্টলি যদি এক্সরে যদি হার্ট বড় হয়ে গেছে, ইসিজিতে যদি হার্টের রেট কমছে বাড়ছে, তাহলে এক্সরে, ইসিজি, ইকো। আর ইনডিরেক্টলি লিঙ্কড হচ্ছে নিচেই তো পেট বা স্টমাক, সেখানে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, ইউএসজি, তাতে গলব্লাডার স্টোন হতে পারে। তার ব্যথা অনেক সময় হার্টের ব্যথার মতো। তাহলে তুমি জিজ্ঞেস করতেই পারো, অনেকে কি বলে সাংঘাতিক অ্যাসিড হচ্ছে, ওষুধ খেয়ে অ্যাসিড ওষুধের রোজ আজকে সারলো না। অনেক হার্ট অ্যাটাকের পেশেন্ট কিন্তু রাত্রে প্রেজেন্ট করে উইথ অ্যাসিডি হার্ট বার্ন। অ্যাসিড হয়তো অনেক ক্ষেত্রে অ্যাসিড, অনেক ক্ষেত্রে অ্যাসিড নয়। এটা উদাহরণ দিতে পারি, বুঝতে তোমার সুবিধা হবে। ধরো তুমি যদি, তোমাদের 2-4টে ভাই বোন যদি থাকে, এক ফ্যামিলিতে 2টো বোন জন্মেছ, একজনের বিয়ে হয়ে দিল্লিতে গেছে, একজনের দেহরাদুনে চলে গেছে, অথবা লখনৌ চলে গেছে, অথবা বাংলায় চলে এসছে, নেচার পাল্টে যাবে। বেসিক অনেক নেচার কমন, অনেক নেচার পাল্টে যাবে। এটাও তাই, এরা জেনেটিক্যালি একটা সেল থেকে যখন আস্তে আস্তে বড় হয়ে একটা বাচ্চা তৈরি হচ্ছে বড়, তখন এই স্টমাক, হার্টের একই জায়গায় জন্মেছিল, এক জায়গায় যখন জন্মেছে তার নেচার একরকম, তারপরে তার অনেক কিছু কমন। অন্য জায়গায় গেছে যখন, ধরো তোমার বোন এখানে আছে, কলকাতায় বসে আছো তুমি, তোমার বোন হয়তো যে বললে ইউএসএতে বসে আছে, মাঝে মাঝে দেখবে এটা হয়তো অন্তরের কথা বা টেলিপ্যাথি লোকে বলে, হঠাৎ তার অসুখ হলো, তোর মন খারাপ হয়। তা ঠিক এই জিনিসটা কিন্তু অর্গানের মধ্যেও হয়। হার্টের অনেক অসুখ রিফ্লেক্টেড হয় বাই অ্যাসিডিটি। আবার এই স্টমাকের অনেক অসুখ, মানে অ্যাসিডিটি হচ্ছে, সেটা হয়তো আসলে স্টমাকের অসুখই না, হার্ট অ্যাটাকের লক্ষণ। তাহলে এই লিঙ্কডগুলো, এটা তো খুব গ্রস বললাম। এইবার যদি সেই অ্যাসিডটাকে অ্যানালাইজ করো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এটা হার্টের থেকে হয়েছে। তাহলে এটা বোঝার জন্য বিশেষজ্ঞ দরকার। বাড়িতেই বুঝতে পারবো আমরা। বাড়িতে বুঝতে পারলে আমি কি করব? তুমি বুঝবে কি তোমার অ্যাসিড হয়েছে, তুমি কি করবে? একটু ওষুধ খেলে, একটু অ্যাসিডিটির ওষুধ খেলে কমে গেল, রোজই হচ্ছে, অথবা অন্যদিন কমে যায়, আজ কমলো না। আর এটা হচ্ছে তার সঙ্গে যা খেয়েছি এক্সেস খাওয়া হয়নি, পেটে গোলমাল হয়নি, অথচ অ্যাসিড হচ্ছে।
তখনই তোমার সন্দেহ করতে অন্য কিছু হয়েছে, কিন্তু অন্য কি হয়েছে বোঝাটা খুব তখন এক্সপার্ট হয়ে যাবে, তখন চিকিৎসক কাছে যাবে। তিনি নিজের মতো করে পরীক্ষা নিরীক্ষা করে অনেকটা বুঝতে পারবেন, তারপরে রিলেটেড ইনভেস্টমেন্ট করে যদি মনে হয় যে এটা হার্টের অসুখ অথবা যা তিনি মনে করবেন, তিনি চিকিৎসা করার পর তার যদি মনে হয় যে ধরো এটা হার্ট অ্যাটাকের লক্ষণ, তিনি কার্ডিওলজিস্টের কাছে পাঠাবেন। তার যদি মনে হয় একটা হার্টে ফুটো আছে, তিনি সার্জনের কাছে পাঠাবেন। পরীক্ষা নিরীক্ষা করে তার যদি মনে হয় যে একটা এক্সরে ছবি দেখলাম কাশি হচ্ছে, কাশিতে রক্ত পড়ছে, হয়তো এটা লাং ক্যান্সার, তিনি স্ট্রেট হার্ট থোরাস সার্জন আমাদের কাছে পাঠিয়ে দিলেন। অথবা তার যদি মনে হয় বুকে কফ জমেছে, নিউমোনিয়া হতে পারে, তিনি হয়তো চেস্টের ডাক্তার যারা পালজি তার কাছে পাঠিয়ে দিতে পারেন। তাহলে প্রথম এটা জাংশন স্টেশন, এমবিবিএস ডাক্তার, মেডিসিনের ডাক্তার, তারা জাংশন স্টেশন, সেখান থেকে যেখানে দরকার সেখানে ডাইভার্ট করবেন। তোমার কাজ হচ্ছে স্টেশনে পৌঁছানো, তবে তো ট্রেনে উঠবে। তা আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে এই বেসিক তথ্যগুলো দর্শকদের জানিয়ে দেওয়া, যাতে বুঝতে পারেন কখন ডাক্তারের কাছে যাব, কোন ডাক্তারের কাছে যাব। এটা ধরো অভিজ্ঞতার কথা বলি, দীর্ঘ অভিজ্ঞতায় অনেকে হয়তো একটা অসুখ হয়েছে, নিয়ে তিনি এলেন, ডাক্তার দেখিয়েছেন না, ডাক্তার অমুককে দেখিয়েছি, 3 বার বাতের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। তাদের প্রয়োজন নিশ্চয়ই আছে, অসুখ দাঁড়িয়ে থাকবে না। তাহলে অথবা তিনি বললেন না না, অনেকে বলেন ডাক্তার আমার তো ছেলেমেয়েরা আমেরিকা থাকে, ওই নেক্সট সামারে যাবো সেখানে চিকিৎসা করাবো। সেগুলো আপনি করতেই পারেন, আর আপত্তিরও কোনো কারণ নেই, এর আগে তো সামলাতে হবে। সেই জন্য প্রথম বেসিক চিকিৎসা করতে হবে। রোগ নির্ণয় হলো, জানা গেল হার্টে একটা ফুটো আছে, সেই ফুটোটা তোমার হয়তো এক ধরনের ফুটো আছে, দেরি করলে হয়। তিনি মনে হয় ভেলোরে যাবেন, তার মনে হয় আমেরিকা যাবেন, কিন্তু একটা হার্ট অ্যাটাক যদি হয় সেটা কিন্তু ভেলোরে পৌঁছতে পারবে না, তারা অন্য লোকে পৌঁছে যাবে। সুতরাং তার চিকিৎসা সঙ্গে সঙ্গে করতে হবে। সেই স্ক্রিনিংটা করে দেবেন তোমার অ্যাভেলেবল ডাক্তার। তাহলে অ্যাভেলেবল ডাক্তারের কাছে তোমাকে যেতে হবে। ধরো তুমি রোগী, কোন ডাক্তারের কাছে যাবে যাকে চট করে পাওয়া যায়, পৌঁছতে পারবে। তোমার একটা চেস্ট পেন হচ্ছে, ধরে নাও তুমি আগরপাড়া অথবা কল্যাণী কোথাও থাকো, বড় হাসপাতাল কলকাতার দক্ষিণ কলকাতা এখানে আছে, ধরে নাও এখন অনেক জায়গায় আছে, তোমার পরিচিতি আছে, তুমি লোকজন চেনো, কিন্তু যদি তুমি 1 ঘন্টা ড্রাইভ করে এখানে আসতে চাও, দ্যাট টাইম মেবি ভেরি কস্টলি, হয়তো তার মধ্যে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং মেবি তুমি খুব ধনী ব্যক্তি, তুমি বিখ্যাত ব্যক্তি, তোমার বিরাট সোশ্যাল স্ট্যাটাস আছে, কিন্তু তখন রোগ কিন্তু কাউকে ডিসমিস ছাড়বে না। তোমার ইমিডিয়েটলি যদি কোনো এমার্জেন্সি হয়, আর্লিয়েস্ট পসিবল জায়গায় যেতে হবে। যদি এমার্জেন্সি নাও হয়, একটা রোগ হচ্ছে মাঝে মাঝে ন্যাগিং ক্রনিক অসুখ, একটা অ্যাভেলেবল ডাক্তারকে যেতে হবে। তুমি একজন বিশ্ববিখ্যাত ডাক্তার জোগাড় করলে 3 বার ধরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল, 3 মাস অপেক্ষা না করে তুমি যাকে পাও তাকে দেখিয়ে নাও, হতে পারে সেটা সেরে গেল। অথবা তিনি প্রাইমারি ট্রিটমেন্ট করলেন, পরে তার কাছে গেলেন। এখানে একটা কথা বলে রেখে আমরা আলোচনা আসবে, এখন তো আমরা সবাই লাইফস্টাইলের কথা বলি। হ্যাঁ, একদমই তাই, ওটাই আসছিলাম। মহিলারা বেশি বলেন, হ্যাঁ, পুরুষরা তার বাদ নেই। এখন তো তুমি যদি পুরনো, তুমি আমাদের প্রভাত বাবুর আমরা ছোটবেলায় পড়তাম, পড়েছো কি? বাংলা পড়েছো তো? বাংলা পড়েছো। তাহলে জামাই ডেসক্রিপশন কি ছিল আগে? ধরো আজ থেকে 40 বছর আগে, নধর একটা উদর থাকবে, নধরকান্তি, আয় কিছু, হ্যাঁ গোল গোল দেখতে হবে, আয় কিছু থাকবে, উপরি বেশি হবে, একদম তাই। হ্যাঁ, সুতরাং এই সুকুমারের কবিতা তাই আছে। কিন্তু সব তো পাল্টে গেছে না, এখন দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তাহলে আমাদের সেই কথাগুলো মাথায় রাখতে হবে যে আমরা এক্স্যাক্টলি কি দেখতে চাইছি, সেটাই লাইফস্টাইল চলে আসছে। একদম ওইখানেই প্রশ্নটা আসলাম যে আগে আমরা দেখতাম হার্ট অ্যাটাক একটু বয়সের দিকে হচ্ছে, কিন্তু এখন এই লাইফস্টাইলের কারণে আপনি যেটা বলছিলেন, দেখলাম যে তরুণদেরও কিন্তু হার্ট অ্যাটাকের সম্মুখীন হচ্ছে। তার কারণ কি লাইফস্টাইল বিষয়টা হচ্ছে, ধরো একসময় আমরা বলতাম লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবনযাত্রা ঠিকঠাক করে চালাতে হবে, ঠিক রাস্তায় চলছে না তো এখন আমরা মানুষের মধ্যে। এখন আমরা আরেকটা কথা বলি, আরেকটা পেয়ে গিয়েছি, আমরা বলি লাইফস্টাইল ইজ মেডিসিন। ওষুধ দরকার নেই, ডাক্তার দরকার নেই, তুমি লাইফস্টাইল ঠিক করো, ঠিক করলে তুমি আনন্দ থাকবে, আমি বেকার হবো। কিন্তু আই লাভ দ্যাট। তার কারণ হচ্ছে এদেশের জনসংখ্যা 140 কোটি, ডাক্তার হাসপাতাল যা আছে, কিছুতেই চিরকাল সবাইকে চিকিৎসা ভালো করা যাবে না। আমাদের টার্গেটকে প্রিভেনশন, রোগ থামিয়ে দিয়ে রোগ যাতে না হয়, সেটার উপায় কি? লাইফস্টাইল। তো লাইফস্টাইল কথাটা সবাইকে জানতে হবে, দর্শকদের জানতে হবে। আমরা সেই একটু আলোচনা করে নিচ্ছি। লাইফস্টাইল মানে কি? জীবনযাত্রা, যেটা নিয়ে কষ্ট করতে হয় না, দৈনন্দিন জীবনযাত্রা। হ্যাঁ, আমরা নিঃশ্বাস নিচ্ছি, কষ্ট করে নিই নাকি? অটোমেটিক হয়, হার্ট চলছে, নর্মালি চলছে, আমরা তো গাইড করে দিই না। তাহলে জীবনযাত্রা
কথাবার্তা সেই রকমই স্বাভাবিক ছিল আজ থেকে অনেক বছর আগে। আমার মা ঠাকুমাদের, আমার মা কাকা তাদের, তোমার আরেক জেনারেশনের উপরে, একদম তো তাদের নর্মাল জীবনযাত্রা, তারা সকালে উঠতেন ভোরবেলা, তারপরে কাজ টাজ করতেন, একদম বাড়ির কেউ কাজ, একদম বাড়ির কাজ দৌড়ে ঝাঁপিয়ে পড়তেন, দৌড়ে ঝাঁপিয়ে করতেন, তাদের তারপরে জিমে যাওয়ার প্রয়োজন হতো জিমে না। যাওয়ার প্রয়োজন হতো না, তারপরে তারা একে অপরের বিপরীত ঝাঁপিয়ে পড়তেন, হ্যাঁ বিপদে ঝাঁপিয়ে হ্যাঁ, পড়তেন। মানসিক শারীরিকভাবে ইনভলভ হতেন তখন তাতে। কিন্তু আমাদের মুঠোফোনটা ছিল না। না, মুঠোফোন তো নিশ্চয়ই ছিল না। তারা খাওয়া দাওয়া সিম্পল ছিল, একদম এত না মাইক্রোওভেন আর প্রেসার সব কিছু ছিল না। না না এটা চটজলদি আমাদের কিছু, জলদি, হ্যাঁ, এটা সেদ্ধ করে খাওয়া, তখন রান্না তো করে উনুনে রীতিমতো ধোঁয়া তুলে রান্না হতো। রান্না হতো। তাহলে যত সিভিলাইজেশন এগিয়েছে, যত না কমপ্লেক্স টাইপ অফ ফুডস আর লাইফস্টাইল এসছে, তত রোগভোগ শুরু হয়েছে। তাহলে এই লাইফস্টাইল বিষয়টা আমরা আরেকটু বেশি করে যদি বলে নিই সুবিধা হবে। লাইফস্টাইল মানে কি? নর্মাল জীবন যেমন হওয়া উচিত। নর্মাল জীবন কার উপর নির্ভর করে? খাওয়া দাওয়া। তোমার অনেক অর্থ থাকতে পারে, কিন্তু 3 বেলা তুমি 5 স্টার হোটেলে যে খাও, তাহলে দ্যাট ইজ নট হেলদি। তারপরে তুমি প্রচুর কাজ হয়তো করার সময় নেই, রোজই তুমি অনলাইন অর্ডার করলে আজ বিরিয়ানি কালার হয়েছে, দ্যাট ইজ অলসো নট রাইট। তাহলে জীবনযাত্রা যাই যেমনই হোক, আমাদের যতটা সম্ভব স্বাভাবিক খাবার, ন্যাচারাল ফুড খেতে হবে। ডাল ভাত মাছ তরকারি সবজি যেমন আমরা খেয়ে থাকি বাড়িতে, হ্যাঁ, যতটা নর্মাল। হ্যাঁ, তার মধ্যে তো কখনো বিয়ে বাড়ি খেতে হবে, কখনো রেস্টুরেন্টে খেতে হবে, দ্যাট ইজ পার্ট অফ লাইফ, দ্যাট ক্যানট বি রেগুলার ইস্যুস। রোজকার আমরা স্বাভাবিক খাবার দাবার খেতে হবে। এখানে তো খাবার নিয়ে খুব আলোচনার সুযোগ নেই, স্বাভাবিক নর্মাল যা পাওয়া যায়, ডাল মাছ তরকারি মিক্সড ডাইট। তোমার ওখানে মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, মাছে ভাতে, তোমার ওখানে সরষের তেল খাবো, কত ক্যালোরি, কিচ্ছু হিসাব করতে হবে না, যে রিজনে যে তেল পাওয়া যায়। লোকান তো জিজ্ঞাসা, ডাক্তার সরষের তেল খাবো না অলিভ অয়েল খাবো? আরে অলিভ কি তোমার এখানে জন্মায় নাকি? সরষে জন্মায় তাই খাও। কি মাছ খাবো? যা পাবে তাই খাবে। একদম। এই যে কোন রিজনে কোন জিনিস পাওয়া যায় সেটা নেচারের সঙ্গে যুক্ত। আচ্ছা, সেই অঞ্চলে যা পাওয়া যায় তাই খাবে, সেটাই আমরা করব। এই অঞ্চলে সরষের তেল, ইয়েস ইট ইজ গুড ফর হেলথ। দক্ষিণ ভারতে নারকেল তেল, সেখানে ভালো। অলিভ অয়েলের অনেক গুণ আছে, কিন্তু ভারতবর্ষে অলিভ অয়েল খাওয়ার প্রয়োজন নেই। তুমি খাওয়ার আপত্তি নেই, শুনলে আবার ব্র্যান্ডের লোকেরা মারতে আসবে। যেখানে যেটা ন্যাচারালি পাওয়া যাবে সেই নেচার, সেটাই উপযুক্ত। তাহলে একটা হচ্ছে খাদ্যাভ্যাস হয়ে গেল। খাদ্যাভ্যাস ন্যাচারাল ফুড হতে হবে, কুকড হতে হবে প্রপারলি। ডিপ ফ্রাইটা অসুবিধা। তার সঙ্গে খাদ্য হবে প্রচুর সুগার খাওয়া যাবে না, প্রচুর সল্ট খাওয়া যাবে না, শর্করার পরিমাণ, চিনির পরিমাণ এগুলো কমাতে হবে। তুমি তার মেপে খাবে না, নীতি নিয়ে তো বসে নেই চিনি খাচ্ছে না, তাহলে কি হবে? যেমন ধরো ভাত মিষ্টি এগুলো বেশি থাকে, এটা ব্যালেন্স খাবো, নিশ্চয়ই মিষ্টি খাবো, কিন্তু এটা লিমিটের মধ্যে খাবো। মিষ্টি খাবো না, তুই যাই রান্না করো তার মিষ্টি দিতে হবে, না হলে রান্না দাঁড়াচ্ছে না, অনেক বাড়িতে হয়। একদম, চিনি তো থাকবেই, চিনি থাকবেই, ওইটা বন্ধ করতে হবে, ওটার প্রয়োজন নেই, ওটা তো ন্যাচারাল নয়। চিনি আবিষ্কার হওয়ার আগেও তো রান্না হতো। একদম ন্যাচারালি খাবারটা একটা ন্যাচারাল ফুড, যতটা নেচারের কাছাকাছি আসে, অর্থাৎ সব রকম ভেজিটেবল খাওয়া যাবে, মাছ মাংস ডিম খাওয়া যাবে, সবজি খাওয়া যাবে, সবটা ভালো করে কুকড হতে হবে। উপযুক্তভাবে কুকিং, বয়েল যদি না হয় তাহলে জীবাণুমুক্ত হবে না, ভালো করে হজম হবে না। ওয়েল কুকড, রিজনেবলি টেস্টফুল, আর নুন মিনিমাম যেটুকু, যাতে যতটা সম্ভব চিনি অ্যাভয়েড করা, এগুলো আমাদের নর্মাল ফুড। আর যে অঞ্চলের যে খাবার, আমাদের এখানে মাছে ভাতে বাঙালি তাই খাও, দক্ষিণ ভারতে ইডলি ডোসা খাবে, নর্থ ইন্ডিয়াতে লাটা খাবার খাবে। যেই অঞ্চলে যে খাবার পাওয়া যায় পপুলার, সেই খাবারটাই খেতে হবে। অবভিয়াসলি মুখ চেঞ্জ করতে পারো, এখানে মাছে ভাতে খেয়ে একদিন ডোসা খেয়ে নিলে আপত্তির কোনো কারণ নেই। এটা হচ্ছে খাবার। খাবারের সঙ্গে রিলেটেড হচ্ছে ওবেসিটি। যদি প্রচুর আমরা খেয়ে ফেলি, যদি এটা খরচ না হয় তাহলে জমবে। ধরে একদিন তোমার দেখা গেলো তোমার বাড়িতে 300 কোটি টাকা পাওয়া গেল, তাহলে ইন আউটে ডিসব্যালেন্স হয়ে গেছে, ওইটা হলো বিপদ। 300 জমলে তোমার সিবিআই ধরবে, তাহলে এখানে সিবিআই কে? ভগবানের সিবিআই, অসুখ। তার সাথে জমানো যাবে না। একটু সঞ্চয় নিশ্চয়ই করতে পারো, কিন্তু যতটা আয় হবে ততটাই ব্যয়। নধর ভুঁড়ি বলছেন, এটা আমাদের ভয়ের কারণ। এটা ভয়ের কারণ তো নিশ্চয়ই। তাহলে খরচ করতে হবে। যেদিন তুমি একটু বিয়ে বাড়ি যে 4টে ইলিশ খেয়ে ফেললে, পরের দিন 3 কিলোমিটার বেশি করে ছুটে নাও। আচ্ছা। অথবা সঙ্গে সঙ্গে নেক্সট 3-4 দিন সিম্পল খাবার খাও। মাঝে মাঝে তো ভালো জিনিস খেতেই হবে, কিন্তু ব্যালেন্স করতে হবে, ইন আউটে ব্যালেন্স করতে হবে। এটা করলে তাহলে ফুড হ্যাবিট হলো। এই ব্যালেন্স করতে এক্সারসাইজ করতে হচ্ছে। ধরো কারো বয়স 70 বছর, তিনি নিশ্চয়ই ছুটে বেড়াবেন না, একটা বাচ্চা ছুটবে, একটা ইয়াং অ্যাডাল্টস তারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারা ছুটে বেড়াবে। তারপরে ধরো তোমাদের মতো বয়সে তারাও ছোটাছুটি প্রচুর করবে। আস্তে আস্তে যত প্রবীণ হবে তাদের ছোটাছুটি কমবে, কিন্তু তাদের এই এক্সারসাইজ
প্রাণায়াম, হাঁটাহাঁটি, এগুলোতে কনসেন্ট্রেট করতে হবে। সামহাউ ইউ হ্যাভ টু বার্ন ইউর ক্যালোরি। ক্যালোরি খরচ করা শুধু একমাত্র নয়, মাংসপেশি সচল রাখতে হবে, তো তাদের চলাচল করতে হবে। তাহলে এক্সারসাইজ চলে নানাভাবে। তাহলে একটা আমরা খাবারের কথা বললাম, ওবেসিটির কথা বললাম, এক্সারসাইজ কথা বললাম, তিনটা তো ইম্পর্টেন্ট। একদম ইম্পর্টেন্ট। এর সঙ্গে দুটো জিনিস যে লাইফ স্টাইলে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, তাদের অসুখই বলি, একটা ডায়াবেটিস, একটা ব্লাড প্রেশার। সুগার তো সবারই থাকে, বলে ডাক্তার আমার সুগার নেই, আরে সুগার তো থাকে না, একটা নর্মাল সুগার তো থাকে, সুগার বেড়ে যাওয়া। একটা কথা কিনা বলি, সুগার বাড়াটাই হচ্ছে অসুখ, এবং সেটা মানে ডায়াবেটিস। ডায়াবেটিস নানা রকম হয়, একটু এই যে কথা বলতে বলতে গলা শুয়ে একটু জল খাওয়াটা তো প্রয়োজন। একদম। তাহলে খাবারের ভেতরে আলোচনা করলাম, দুটো অসুখ বেরিয়ে এলো, একটা ডায়াবেটিস, একটা ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। ডায়াবেটিস হলে এখন ঘরে ঘরে কিন্তু ঘরে ঘরে হয়, তার কারণ লোকে, আমরা কোন পপুলেশন দেখছি, আমরা যে পপুলেশন দেখছি শহুরে, এটা কি মেন্টাল স্ট্রেসের কারণে হয়? একটা ফ্যাক্টর তো নিশ্চয়ই, অনেকগুলো ফ্যাক্টর আছে, একদিন ডায়াবেটিস নিয়ে আলাদা আলোচনাগুলো কথাগুলো আসবে। তাহলে লাইফস্টাইলের মধ্যে ডায়াবেটিস চলে এলো, লাইফস্টাইল ডিজিজ। ডায়াবেটিস হলে আমাদের নর্মাল একটা সুগার লেভেল থাকে, যেই সুগার বেড়ে গেল ব্লাডে, তার থেকে নানা উপসর্গ হতে থাকে। তার একটা বড় কথা বলে রাখি, সেটা শুনলে মনে থাকবে, সুগার এমনি একটা অসুখ কিন্তু নয়। সুগার সে বলবে না এই আমার ডায়াবেটিস হয়েছে তুমি চিকিৎসা করো, তো বুঝতেই পারবে না। ধরো একটা নিউমোনিয়া হলে কাশি হবে, হার্ট অ্যাটাকে পেন হবে, সুগারের তো লক্ষণ নেই। সুগার বেড়ে আছে, তুমি ব্লাড টেস্ট করলে জানতে পারবো। তাহলে তুমি আজকে জানতে পারলে 365 সুগার টেস্ট করে, একদিনে তো হয়নি, অনেক দিন ধরে হয়েছে। তাহলে ততদিন সে তো ড্যামেজ করে গেছে। কি ড্যামেজ করে জানতে হবে, সেই ড্যামেজটা হচ্ছে সুগার যখনই থাকে, বিশদে না যেই বলছে, সুগার একটা কাজ করে, শরীরে যত রক্ত নালীগুলো আছে, চ্যানেল আর্টারিগুলো, মোটাগুলো না, সরু সরুগুলো, সেইগুলোতে ওই সরু নর্দমা যেন পলিস্তর জমে যায়, তেমন রক্তনালীগুলো ব্লক করা শুরু করে। তখন এক কথা হলি মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি। মাইক্রো মানে সরু সরু, অ্যাঞ্জিও মানে চ্যানেল, সরু সরু চ্যানেলগুলোর রক্ত প্রবাহ কমিয়ে দেয়, মানে সুগার সাইলেন্ট ক্লিয়ার। দীর্ঘদিন ধরে চলতে থাকলে, এবার সুগার যেহেতু একটা জায়গায় বসে নেই, রক্ত তো সব জায়গায় যাচ্ছে, তাহলে শরীরে যে কোনো অর্গানকে সুগার এফেক্ট করে। এবং সুগারের রুগীরা, সুগার হয়েছে বলে কিছু কিছু তো ইনসিডেন্টাল ব্লাড সুগার টেস্ট করে পাওয়া গেল, বেশিরভাগ রোগী প্রেজেন্ট করে উইথ কমপ্লিকেশন। কেন সুগারে আসার নিজস্ব লক্ষণ তখন হয় না, সারা শরীরে যেখানে রক্ত চ্যানেল আছে সেইগুলোতে পলি জমে যায়, ব্লক করে। ব্রেনে যদি রক্ত কম যায়, তাহলে একদম ব্রেন স্ট্রোক হবে, প্যারালাইসিস। এমনি সুস্থ সবল ভালো আছে, কিছু নেই, কাছানো করছে, একটু ওবিস বা লাইফস্টাইল এরকম, হঠাৎ একদিন অজ্ঞান হয়ে পড়ে গেল, একটা প্যারালাইসিস হয়ে গেল। তো বহুদিন ধরে হয়েছে, বিকজ তিনি বোঝেননি বা বোঝার চেষ্টা করেনি, বাট হি হ্যাজ টেকেন টু বি গ্র্যান্টেড, এটা ঠিক আছে, আমার সব ঠিক আছে, তাহলে এটা নিয়ে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে সুস্থ লোক কাছানো করছে, সব হঠাৎ সাংঘাতিক চেস্ট পেন, মাঝরাতে অম্বল, তার চেস্ট পেন, এবার হাসপাতালে ভর্তি, হয়তো হার্ট অ্যাটাক, মারা গেলেন, অথবা এমার্জেন্সি পৌঁছে বড় হাসপাতাল হাতে কাছে স্টেন্টিং হয়ে বেঁচে গেলেন, অথবা তখনকার মতো ওষুধপত্র দিয়ে হার্টের সামলানো গেল, পরবর্তী অ্যাঞ্জিওর ব্লক বেরোলো, এই কার্ডিওসার্জন আমরা যা তারা অপারেশন করে দিলাম, সুযোগ পেলে। সুযোগ না পেয়ে তো চলেও যেতে হতে পারে। তাহলে যাদের ব্লাড সুগার আছে, ডায়াবেটিস আছে, আননোন বা আনট্রিটেড, হয়তো তিনি জানেন না অথবা নেগলেক্ট করেছেন, যদি পুষে রাখা যায় সুগার, তাহলে বললাম ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। অথবা অনেককে দেখবে আজকে দেখা যায় অনেকে ডায়ালিসিস হচ্ছে, কিডনির অসুখ, কিছুই ছিল না, ডাক্তার ভালোই ছিলাম, হঠাৎ ক্রিয়েটিন বাড়লো, তার ডাক্তার গেলেন, বললেন ক্রিয়েটিন 8 হয়ে গেছে, পটাশিয়াম বেড়ে গেছে, ডায়ালিসিস করতে হবে। এবার টেস্ট করে দেখাল তার সুগার 450। হি হ্যাড লং ডিউরেশন অফ সুগার, ইট হ্যাজ বিন আনট্রিটেড, নেগলেক্টেড। তাহলে সাইলেন্টলি সুগার কিডনিটাও ড্যামেজ করে দিল। আর অনেকে দেখবে পার্টিকুলার ইয়াং ম্যান, ইয়াং অ্যাডাল্ট, আগে হয়তো হেঁটে স্টেশনে যেতে পারতেন, ছুটতে পারতেন, এখন দেখলে যে হাঁটতে যেতে তার সময় লাগছে, একটু বসে পড়তে হচ্ছে, তবে ব্যথা কমছে, আদারওয়াইজ হি ক্যানট কন্টিনিউ। এবার যখন তিনি বসে পড়লেন, তখন তার ব্যথা কমলো। এটা একটা লক্ষণ যে পায়ে রক্ত চলাচল কমে যাচ্ছে, এটাও সে সুগারের লক্ষণ। তাহলে এই রকম নানা অর্গান ইনভলভ করে দেয় সুগারে। তার সঙ্গে একটা কথা, এই ত্রয়োস্পর্শ বলে না, এদের সুগার এলো, এর সময় যে স্মোকিং, ইট হ্যাজ বিন পার্ট অফ লাইফ। প্যাসিভ স্মোকিং তো প্রিভেন্ট করতে পারবে, রাস্তা গাছে আশেপাশে স্মোক করছে, সেগুলো ছেড়ে দিলাম। তো ন্যাচারাল স্মোকিং, বিড়ি, সিগারেট, পান, মানে যে কোনো রকম টোবাকো অ্যান্ড স্মোকিং, সেটা তো একসময় প্রচুর পপুলার ছিল, এখনও পপুলার কমেনি। কিন্তু তুমি একটা লেভেলে দেখছো এয়ারপোর্টে খাঁচায় বসে
যে ওখানে করা যাচ্ছে না স্মোকটা। হ্যাঁ, করে রেল স্টেশনে হচ্ছে। ধরো তোমরা তো ছোট, আমরা যখন ইয়াং তোমাদের বয়সে, তখন বাসে উঠে পাশে তো স্মোক করছে, কেউ বলে আরে যান যান বাসায়, আপনার বাবার ভরসা খাচ্ছি নাকি, মানে দিস ওয়াজ, আই এম সরি ফর, এই জিনিস ঘটতো। উই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন আওয়ার লাইফ। যারা বড় ডাক্তার, তিনি সিগারেটের পেছনে সিগারেট ধরাতেন, বড় শিক্ষক, বড় প্রফেসর, ইট ওয়াজ স্টেটাস সিম্বল। ধরো ক্লাবে বসে মহিলা আলোচনা করতেন, এই জানিস আমার স্বামীর অমুক হাসপাতাল অমুক ডাক্তার বাইপাস সার্জারি করছে, এটা স্ট্যাটাস সিম্বল। তো আস্তে আস্তে এই জিনিসগুলো লোক বুঝছে এটা স্ট্যাটাস নয়, এটা উপরে যাওয়া স্ট্যাটাস। তাহলে এই যে ঘটনাগুলো, এটা স্মোকিং তার জন্য একটা দায়ী হয়ে গেল। আর একটা কথা অল্প টাচ করেছি, ব্লাড প্রেশার। তুমি ছোটবেলায় নিশ্চয়ই সাপ বেলুন ফুলিয়েছ, হাওয়া দিলে ফুলছে, বেশ হলে ফেটে যাচ্ছে, এমনি বেলুনে ফেটে যায়। তাহলে ওই প্রেশারে যদি রক্ত পাঠানো যায় চ্যানেল, একসময় ফাটবে, ফাটলে সরু বেলুনগুলো ফেটে যাবে, সাপ বেলুন ফাটলে ব্লিডিং হবে, মানে জল বেরিয়ে যাবে, ভেতরে হাওয়া বেরিয়ে যাবে। ব্রেনের যে চ্যানেলগুলো আছে সেইগুলো যদি প্রেশারে ফেটে যায় তাহলে কি হবে, ব্রেন স্ট্রোক হবে, হার্টে হলে হার্ট অ্যাটাক হবে। তাহলে প্রেশার কিন্তু একই কাজ করে। আচ্ছা, কোলেস্ট্রল রক্ত চলাচল কমিয়ে দিল, মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি করলো, ডায়াবেটিস, এদের প্রেশার দেওয়া হলো। এই তাহলে এরা সবাই কিন্তু এক গ্রুপের ক্রিমিনাল। ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবিসিটি, কোলেস্ট্রল, স্মোকিং, তারপরে ইনঅ্যাক্টিভিটি, তারপরে অডেল খাওয়া দাওয়া, এই সমস্তগুলো হচ্ছে লাইফস্টাইলের পার্ট। এরা সব রকম কার্ডিওভাস্কুলার ডিজিজ করতে পারে। এইগুলোর সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং দর্শকদের মনে রাখতে হবে, প্রত্যেকটা কিন্তু আমাদের সতর্ক করতে পারে। এই প্রত্যেকটা আমাদের কার্ডিওভাস্কুলারের মারণ অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর প্রতিটা কিন্তু ওই লাইফস্টাইলের কারণে কিন্তু, সবই লাইফস্টাইল। একদমই তাই। তার মানে আমাদের খাদ্যাভ্যাসটাকে ঠিক করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে বাঁচার যে ওয়েটা সেটাকেও ঠিক রাখতে হবে। হ্যাঁ, কাজকর্ম করতে হবে, ন্যাচারাল খাবার খেতে হবে, চটপটে থাকতে হবে। ধরো তুমি যা করছো বাড়িতে বসেও, তোমার কথা বলছি না, সাধারণত চারজন খেতে পারছি, সবাই মোবাইল দেখছে, এইটা করলে তো হবে না। তুমি একটা অফিসে কাজ করছো, তুমি পদস্থ ব্যক্তি, তুমি কাউকে মেসেজ পাঠাতে হবে, টুকটুক করে মেসেজ পাঠালে বা মেল করলে, তিনি দুটো চেয়ার পরে বসেন, তুমি উঠে তার কাছে গেলে না। এর অনেক সুদূর প্রসারী কি কি হবে, তুমি যদি যেতে তার কাছে, একটু চলাফেরা হতো, একটা টার্ম ইউজ করি, তাকে বলে ওয়ার্ক প্লেস ওয়েলনেস। তাহলে তুমি কাজ করতে এসছো, এক্সট্রা সময় নেই, আনুষ্ঠানিকভাবে হাঁটতে যাবে সে সময় নেই, অথবা বাড়ির পাশে পার্ক নেই, হাঁটার জায়গা নেই, অফিসে এসে কাজে এসে তুমি হেঁটে বেড়াতে পারো, এখানে সেখানে মেল না করে নিজে যাও, তাহলে দুটো লাভ হবে। একটা হচ্ছে তোমার ওয়াকিং এক্সারসাইজ হয়ে গেল, দ্বিতীয় হচ্ছে মেন্টাল। তুমি যেই অন্যের সাথে কথা বলতে গেলে, এই দুটো কথা, ভালো কথা বলো, খারাপ কথা বলো, তাকে গাল দাও, তাকে ঝগড়া করো, যাই করো, ইউ এক্সপ্রেস ইউর সেলফ, তাহলে ইউ উইল কাম আউট ফ্রম ডিপ্রেশন। তাহলে মেন্টাল যে ডিপ্রেশন, মানসিকভাবে কমিউনিকেট না করা, সেটা লাইফস্টাইল আর একটা অংশ। তাহলে এতগুলো অংশ চলে এলো। এই প্রত্যেকটা লাইফস্টাইল তোমার সিরিয়াস অসুখের কারণ হতে পারে। এগুলো বেশিরভাগই হচ্ছে তোমার কন্ট্রোলে, কিন্তু সব তো কন্ট্রোলে থাকে না, কিছু যেটা কন্ট্রোলে নেই। সেটা হচ্ছে এমন একটা জিনিস, ধরো সাপোজ একদিন দেখা হলো তুমি যা কাজকর্ম করছো আয়টাই করো, তুমি সচ্ছল, একদিন দেখা গেলো তোমার 300 কোটি টাকা তো অ্যাকাউন্টে পাওয়া গেল, তুমি জাস্টিফাই করতে হবে। দেখা হলো তোমার পূর্বপুরুষের সম্পত্তি, সেখান থেকে টাকা এসছে, টাকা তো টাকা, এই যে আছে ওটা তুমি পুষে রেখেছো, তার ফলে তোমার প্রবলেম হয়, তার ফলে তোমার টাকা কোথায় প্রমাণ করা হবে, সিবিআই আসবে, পুলিশ আসবে, ধরবে, চলে নিয়ে যাবে। ইউ মাস্ট গেট রিড অফ দিস। তাহলে এক্সট্রা সম্পদ সঞ্চয় করা যাবে না, শরীরে এক্সট্রা করা যাবে না। আর এক্সট্রাটা কোত্থেকে আসছে, হেরিডিটি যদি আসে তাহলে সেটাও কন্ট্রোল করতে হবে, ওটার কোনো কন্ট্রোল নেই। তুমি ধরো কম আয় করলে, খরচ করে দিলে, খেলে পরিশ্রম করলে, এগুলো তো কন্ট্রোল আছে, ডায়াবেটিস কন্ট্রোল করলে, হাইপারটেনশন কন্ট্রোল করলে, স্মোক করলে না। কিন্তু তোমার পূর্বপুরুষ 300 কোটি রেখে গেছেন, ওটা তোমার কন্ট্রোল নেই, তিনি সেটাও রাখলে তিনি পাবেন। পূর্বপুরুষদের যদি হার্ট অ্যাটাকে মারা যেয়ে থাকে, তাদের সেটাও তুমি পাবে, ভালো মন্দ সবটাই। ডায়াবেটিস, সুগার, এগুলো যদি বংশ পড়বে, হার্ট অ্যাটাকও কিন্তু, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সবগুলো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি হেরিডিও ফ্যামিলিয়াল একটা ফ্যাক্টর তো নিশ্চয়ই। ধরো আমরা এখানে 10 জন আছি, 10 জনেরই পূর্বপুরুষরা হার্ট অ্যাটাকে মারা গেছেন, আমাদের 10 জনের হার্ট অ্যাটাক হবে না, সঙ্গে তো আরও 5টা ফ্যাক্টর আছে। হেরিডিটি ফ্যাক্টরটা কমন, জেনেটিকটা কমন সবার আছে, কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন খাওয়া, একজনের তো ওজন 50 কেজি, একজন 100 কেজি, তার সম্ভাবনা বেশি। একজনের ডায়াবেটিস নেই, একজন 300, তার সম্ভাবনা বেশি। ফলে
ওই যেটা হেরিডিটারি সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টর অন হুইচ ইউ ডোন্ট হ্যাভ কন্ট্রোল, তোমার কিছু করার নেই। বাকিগুলো মডিফাইবল ফ্যাক্টরগুলি কন্ট্রোল করতে পারো, তাহলে লাইফস্টাইল ডিজিজ ঠেকানো সম্ভব হবে। ডাক্তার আরেকটা, শিরায় যে টান ধরে, অনেকে বলেন শিরায় টান ধরছে, এটাও কি ভাস্কুলার সমস্যা? হ্যাঁ নিশ্চয়ই তাই। শিরা কথাটা কিন্তু খুব জেনারিক কথা, তুমি একটু ডাক্তারি মতে বলতে হবে। শিরা বলতে লোকে আর্টারি মিন করে, ভেন মিন করে, নার্ভ মিন করে, টেন্ডন মাসল সবই মিন করে। এই রাতে যখন শুয়ে আছি সেই সময় হঠাৎ করে পায়ে টান ধরলো, ওই যে টান ধরলো সেটা মাসল পুল হলো, ওটা কিন্তু সেই শর্তে শিরা নয়। আচ্ছা, মাসল পুল হলে তাহলে মাংসপেশিতে টান ধরেছে। তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। তুমি মিন করছো, ধরো একজন হাঁটাহাঁটি করছে, তুমি দেখলে তার পায়ে আস্তে আস্তে কালো কালো ছোপ হয়ে গেল, মোটামোটা দড়ির মতো দেখা যাচ্ছে, অথবা পায়ে এক্সিমা মতো ঘা হয়েছে, সারছে না, স্কিনের ডাক্তার গেছে, মলম দিয়েছে, অথচ ভালো হয়নি। তা এই যে এগুলো সব হচ্ছে বেশিরভাগই আর্টেরিয়াল বা ভেনাস ডিজিজ। যে পায়ের রং কালো হয়ে গেছে, ভেন প্রমিনেন্ট, ঘা সারছে না, এগুলো অনেকে দেখেছি পায়ের ভেনগুলো খুব বেঁকা বেঁকাও দেখা যায়। হ্যাঁ, ওইটাই তো অসুখ। ওকে ভেরিকোজ ভেন বলে, মোটামোটা হয়ে যায়, প্রমিনেন্ট হয়ে যায়। ওকে যদি আনট্রিটেড রাখা যায় তবে তো কিছুদিন বাদে এত মোটামোটা ফেটে গেল একটা, সাংঘাতিক ব্লিডিং হলো, তাতে অসুবিধা হতে পারে। ওটা কি রক্তকণটা ভেতরই হবে শরীরে না না বাইরে? হ্যাঁ, ওটা ফুলছে, চামড়া ফাটছে, ব্লিডিং হলো। যাদের অল্প ব্লিডিং হলো, থেমে গেল, তাদের জীবাণু ঢুকলো, ইনফেকশন হলো, তাহলে ঘা হলো, সেই ঘাটা সারছে না। নর্মালি ঘা হলে কেটে গেলে 7 দিন 10 দিন সেরে যায়, মান্থস টুগেদার চলছে, ইয়ার্স টুগেদার, ঘাটা বাড়ছে, তার কারণে নন হিলিং আলসার, পা ফুলে থাকছে। এটা ভেনার ডিজিজে যেমন হতে পারে, আর্টেরিয়াল ডিজিজে রক্ত চলাচল হচ্ছে না, আর্টারির রক্ত যাচ্ছে। ভেন তো ভেনের অসুখ, এটা হচ্ছে রক্ত ফিরে আসার ভেনগুলো, আর শরীরে রক্ত চলাচল যাচ্ছে। ধরো ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, হেরিটেজ, তার রক্ত কম যাবে, তাকে আর্টেরিয়াল রক্ত সাপ্লাই কম, তাহলে ওখানে যে চামড়া মাসল তারা যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না। একে বলে ইসকিমিক ডিজিজ, অর্থাৎ যেভাবে হার্ট অ্যাটাক হয় তেমনি পায়ের চামড়ারও অ্যাটাক হবে, তারা খেতে পারছে না, চামড়ারও পচা শুরু করবে। তাহলে একটা পেশেন্ট বা ধরো এক ভদ্রলোক, তিনি এলেন, পায়ে ঘা হয়েছিল, সে ডাক্তার কবে 3 বছর কিছু দিয়ে সারছে না, একটু সারে, একটু ভালো, একটু খারাপ। তুমি দেখলে মোটামোটা দড়ির মতো, এটা ওই ভেরিকোজ ভেনের সমস্যা। আবার দেখলেন পায়ে পালস পাচ্ছ না, রক্ত চলছে না, তার ডায়াবেটিস, ব্লাড প্রেশার আছে, হয়তো রক্ত চলাচল কমে গেছে। অনেক ক্ষেত্রে দুটোই হয়তো হয়েছে। নন হিলিং আলসার, পায়ে ঘা শুকাচ্ছে না, তার দুভাবেই হতে পারে, রক্ত চলাচল, আর্টারি রক্ত চলাচল কম, সেগুলো হতে পারে, অথবা ভেনের যে সমস্যা তাতেও হতে পারে। তাহলে আর্টারির সমস্যা, ভেনের সমস্যা দুটোই আসছে আন্ডার দি কভারেজ অফ ভাস্কুলার সার্জারি। তাহলে অল্পের মধ্যেই কিন্তু আমরা কার্ডিওথেরাপি, ভাস্কুলার একটু ধারণা হলো, যেটা তুমি শুরু করেছিলে, হার্ট সম্বন্ধে মোটামুটি ধারণা হয়েছে, লাংস বিশদে যায়নি ঠিকই, কিন্তু কাশিতে কফ হলো, নিউমোনিয়া হলো, লাং ক্যান্সার, কথাগুলো তো উচ্চারণ হয়েছে, তাহলে স্মোকিং এর সঙ্গে তার রিলেশন আছে, তাহলে সেইগুলো হলো। লাইফস্টাইলে একটা কথা বলে রাখি সবার জন্য, যদি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং কি করতে পারে? সব করতে পারে। পৃথিবীতে এমন অপকর্ম নেই স্মোকিং করতে পারে না। যদি 2-4টে গড়গড় করে বলে যাই সবার মনে রাখার জন্য, তারা স্মোক করলে তাদের অ্যাজমা হয়, স্মোক করলে লাং ক্যান্সার হতে পারে, স্মোক করলে হার্ট অ্যাটাক হতে পারে, স্মোক করলে ব্রেন স্ট্রোক হতে পারে, স্মোক করলে স্টমাকে ক্যান্সার হয়, স্মোক করলে পায়ে গ্যাংগ্রিন হতে পারে, স্মোক কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে স্মোকিং একটা সিঙ্গেল ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যাতে শরীরের সমস্ত অর্গান ড্যামেজ করতে পারে। আমাদের তো প্যাকেটেও লেখা থাকে, তবু তো আমরা জেনে শুনে বিষ পান করি। ওটা তো জেনে শুনে বিষ পান করছো, করানো হচ্ছে। আবার ধূমপায়ীরা কিন্তু আপনার উপর রেগে যাবে, এত সত্যি জানার পর সাংঘাতিক রেগে যায় আসে, ঠিক আছে। আর এটা যেমন স্মোকিং এর ক্ষেত্রে বললাম, ঠিক একই কথা ডায়াবেটিসের ক্ষেত্রে প্রযোজ্য, সমস্ত অর্গান ইনভলভ করে। আবার একই কথা কিন্তু ব্লাড প্রেশারের ক্ষেত্রে প্রযোজ্য, আর একই কথা ওবেসিটি, তার জন্য প্রযোজ্য। আবার এই 4টে ক্রিমিনাল যে একসঙ্গে আসে, তাহলে তোমার দফারফা হয়ে গেছে, এবার সোনায় সোহাগা হয়ে গেল। এবার একটা বিষয় আছে, শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামের। তো এই তো শুনলাম অনেকগুলো রোগের, কিন্তু এর প্রিভেনশন কি হতে পারে? কোথায় গিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি? আর এর টাকা, মানে কস্ট? ওই যে ধরো উত্তর আমি মোটামুটি দিয়ে ফেলেছি। সবগুলোর প্রিভেনশন কোথায়? ওই লাইফস্টাইল। মোটা হওয়া যাবে না, চলাচল করতে হবে, লোকের সঙ্গে গল্প গুজব ঝড়াঝাটি করতে হবে, সুগার বুঝতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে, প্রেশার কন্ট্রোল করতে হবে, তা স্মোকিং করা যাবে না। এইগুলোই হচ্ছে, এইগুলো না করলেই প্রিভেনশন হয়ে গেল। আর এইগুলো বোঝার জন্য ব্লাড প্রেশার মেশিন দিয়ে চেক করলেই হবে, সুগার টেস্ট করলেই হবে। সবসময় বড় পরীক্ষা দরকার না, সেটাই দর্শকদের বলি। ছোটটা ইসি করলে হার্টের জিনিস বোঝা যায়, ইকো করলে বোঝা যায়, সবসময় বড় ডাক্তারের কাছেও যেতে হবে না।
তাহলে বেসিক ইনভেস্টের মধ্যে একটা এক্স-রে অনেক কিছু বোঝা যায়, আচ্ছা। একটা ইসিজি অনেক কিছু বোঝা যায়, একটা ইকোকার্ডিওগ্রাফি অনেক কিছু বোঝা যায়, একটা ইউএসজি। এই যে 4-5টা টেস্ট আর সাধারণ ব্লাড টেস্ট, এগুলো খরচ সাপেক্ষ নয়। এবং আনন্দের কথা যে যাদের অর্থের সামর্থ্য নেই, কোনো স্কিমের লোকে কভার্ড হয়ে যায়। সিজিএইচএস, ডব্লিউএইচএস, স্বাস্থ্যসাথী, নানা রকম স্কিম আছে। তো নানা রকম হাসপাতাল আছে যেখানে বিনা পয়সায় চিকিৎসা হয়। সরকারি, রাজ্য সরকার সব হাসপাতাল ফ্রি। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএইচএস বহু আছে, সেগুলো ফ্রি। তারপরে চ্যারিটেবল, রামকৃষ্ণ মিশন, বহু, সেগুলো ফ্রি। তারপরে বেশিরভাগ ডাক্তাররাই কিছু কিছু চ্যারিটি করেন। কেউ বসে 2 টাকায় রুগী দেখেন, কেউ দেয়ার আর পিপল করেন। তা এরকম শুধু ডাক্তারও না, হেলথ কেয়ার ওয়ার্কার যারা, ধরো নার্স যারা, রেজিস্টার্ড নার্স, তাদের কিছু কিছু করার লিগ্যাল অথরিটি আছে, কিছু চিকিৎসা তারা করতে পারেন, কমানো সব কিছু। তাহলে সবসময় যে বড় কিছু তো তা নয়, যে কোনো জায়গায় যেতে হবে। আমার পরামর্শ হচ্ছে, যদি আপনার লক্ষণ কিছু দেখা দেয়, বাড়ির কাছে অ্যাভেলেবল হাসপাতালে যাবেন। সেটা স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, গভর্নমেন্ট হাসপাতাল হতে পারে, প্রাইভেট ক্লিনিক হতে পারে। সবসময় বড় জায়গায় ছুটতে হবে না। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাগুলো একটা এক্স-রে, ইসিজি, ইকো, ইউএসজি, কিছু ব্লাড টেস্ট, এগুলো বেশিরভাগ জায়গায় হয় এবং সব সরকারি হাসপাতালে ফ্রি হয় এবং চ্যারিটেবল ক্লিনিক আছে, সেখানে কম পয়সায় হয়। ফলে এখানে কিন্তু ধনী দরিদ্রের প্রশ্ন নেই। যেটা সাধারণ লোকগুলো করতে পারে, সব জায়গায় করতে পারে। ইউ মাস্ট বি অ্যাওয়্যার। তোমাকে বুঝতে হবে যে এই সমস্যাগুলো হচ্ছে, আমার চিকিৎসা দরকার। সুতরাং হাতের কাছে জায়গায় পাওয়া যাবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র, স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট হাসপাতাল, চ্যারিটেবল ক্লিনিক অথবা ফিলান্থ্রপি ডাক্তার। এটা করে প্রথমটা হয়ে যাবে। প্রথম পর্যায়ে পরীক্ষা নিয়ে গেলো এক্স-রে, ইসিজি, ইকো, ইউএসজি, ব্লাড টেস্ট, এগুলো প্রচুর জায়গায় ফ্রি হয় অথবা সামান্য পয়সায় হয়। সেগুলো হয়ে গেল, সেইগুলো হয়ে কিন্তু একটা রোগ নির্ণয় হয়ে গেল। বেশিরভাগ রোগীর চিকিৎসা ওইখানে শুরু হলো, অনেকের চিকিৎসা শেষ হয়ে ভালো হয়ে গেল। এরপরে যাতে পরবর্তী পর্যায়ে লাগবে, ধরো কার্ডিয়াক এনজিও করতে হবে, তখন বড় হাসপাতালে যেতে হবে। সবগুলো মেডিকেল কলেজ ফ্যাসিলিটিস ফ্রি। প্রাইভেটের মধ্যে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ আছে। আগের দিনে যেমন মনে হতো বাইপাস সার্জারি করতে আমেরিকায় যেতে হতো, পরে ভেলোর যেত, অনেক বড় একটা অস্ত্রোপচার, সেটা খরচা সাপেক্ষ, অনেকেই ভয় পেতেন এই বাইপাস সার্জারি। কিন্তু এখন এত বেশি ওয়াইড স্প্রেড ফেসিলিটি। ধরো আমি এখানে বসে আছি, পাশে পিজি হাসপাতাল, এদের নীলরতন সরকারি মেডিকেল কলেজ, ওইখানে আরজিআর মেডিকেল কলেজ, তারপরে একটু গেলে আইসি, রামকৃষ্ণ মিশন, এগুলো ফ্রি। তার মারোয়ারি রিলিফ সোসাইটি, নানা হাসপাতাল আছে। তেমনই হাইটেক হসপিটাল আছে, 5 স্টার বড় বড় নাম করা হসপিটাল আছে। তাহলে সব রকম হাসপাতাল, সব রকম ব্যবস্থাই আছে। এবার তুমি কোথায় যাবে, এটা ইউর অ্যাফেয়ার। তা যেখানে তুমি যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, আপনারা সর্বত্র যাবেন, কিন্তু নেগলেক্ট না করে যেটা হাতের কাছে পাওয়া সম্ভব, যেখানে সামর্থ্য কুলবে, যেখানে যাওয়া সম্ভব সেখানে যাবেন। আজকে আমার বুকে ব্যথা হচ্ছে, আমার পাশে পিজি হাসপাতাল আছে, আমি নিশ্চয়ই বড় হাসপাতাল ছুটবো না। ধরো পিজি নেই, প্রত্যন্ত গ্রামে আছে, হেলথ সেন্টার আছে, সেখানেই যাব। তা প্রথমে যখনই অপারেশন হবে, ইমার্জেন্সি হলে যেতেই হবে। আর ইমার্জেন্সি নাও যদি হয়, নিয়ারেস্ট অ্যাভেলেবল হাসপাতালে যেতে হবে, নিয়ারেস্ট অ্যাভেলেবল ডাক্তারের কাছে পৌঁছতে হবে। প্রাথমিক চিকিৎসা মোটেই খরচ সাপেক্ষ নয়। ইট ইজ ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে হবে। ইউ মাস্ট বি ইনফর্ম। এই যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বলছেন, কোন বয়সের পর থেকে আমরা এটা নিয়মিতভাবে করব? একটা হচ্ছে ধরো সামটাইমস মিডল এজ, 40-50 পরে এগুলো করতে হয়। কিন্তু প্রথম বয়স থেকে, এখন বেবি ক্লিনিক, হার্টে ফুটে ধরা পড়ে গেল, তারপরে নানা কনজেনিটাল রোগ ধরা পড়ে গেল। তারপরে মহিলাদের, যেমন ধরো বাচ্চা মেয়েদের 13-14 বছর ভ্যাকসিন দেওয়া হয়, তো সার্ভাইকাল ক্যান্সার না হয়, তো সেটা তখন জানতে হবে। এইসব নানা অসুখ নানা এজে হয়, সেটা তো ঠিক আছে। কিন্তু ইন জেনারেল আমরা হেলথ চেক আপ বলতে কাদের মিন করি যারা আয়ক্ষম লোক, তাদের অসুখ, কারণ তার জন্য তো খরচপত্র বেশি করা হয়। এবং আজকের দিনেও মোস্টলি অ্যাডাল্ট মেল মেম্বার্স, বেশিরভাগ ফ্যামিলিতে শুধু আয়ক্ষম পুরুষ যিনি, তার দিকে নজর সবচেয়ে বেশি যায়। তাহলে সেইটা অসুখের ক্ষেত্রে কিন্তু সেও কিন্তু অসুখও পার্সিয়াল। তোমার অ্যাডাল্ট মেল স্মোকার হলে আরো খারাপ, তার সঙ্গে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, তারপর অ্যাক্টিভিটি কম, হেরিডিটারি ফ্যামিলিয়ার জেনেটিক লিঙ্ক আছে, এইসব যারা, তাদের হার্ট, ব্রেন, এই সমস্ত অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। ন্যাচুরালি এই অসুখগুলোর সূত্রপাত, বীজ বপন হয় ছোটোবেলার থেকেই, এক্সপ্রেশন একটা মিডল এজ। তো ছোটোবেলায় যা হওয়ার হয়ে গেছে, আমরা সাধারণত স্ক্রিনিং যখন করি, মিডল এজের থেকে সবারই স্ক্রিন করা উচিত। কতদিন অন্তর এটা করতে হবে? নর্মালি ধরো দেখলাম কোনো কিছু নেই, ইট মাইট বি ডান ওয়ান্স ইয়ার। হয়তো দেখলাম একজনের ডায়াবেটিস পাওয়া গেল, বর্ডার লাইন ছেড়েই দাও, ডায়াবেটিস পাওয়া গেল, তাহলে ফ্রিকোয়েন্টলি দেখতে হবে।
একজনের দেখা গেল থাইরয়েডের অসুখ হয়, তাকে ফ্রিকোয়েন্টলি দেখতে হবে। প্রথম টেস্টে যদি দেখা গেলো কিচ্ছু খারাপ নেই, তাহলে অ্যাটলিস্ট ওয়ান্স এ উইক ইউ মাস্ট কাম। একজন মহিলার, তার হয়তো বয়স 50 বছর, মেনোপজাল, তার হয়তো কিছু নেই, হঠাৎ ব্লিডিং শুরু হলো, তাহলে ইট মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। তাহলে একজন মহিলা মেনোপজাল, তার কোনো সমস্যা নেই, ইয়েস শি ক্যান কাম এভরি 2-3 ইয়ার্স, এটা জেনারেল চেক আপ করে নিতে হবে। তার মাঝে যে সমস্যা হয় সেটা চেক আপ করতে হবে। মহিলাদের সতর্ক থাকতে হবে বেশিরভাগ সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। একটা কমন বলে দিচ্ছি সবার জ্ঞাতার্থে, যদি দেখা যায় মেনোপজ হয়ে গেল, ধরো 45-50 যখনই হয়ে গেল, তারপরে যদি কোনো রকম ভাবে ব্লিডিং এর, ইট মে বি স্পটিং, ড্রপস অফ ব্লাড, অথবা বেশি ব্লিডিং, ইট মে বি ফ্রিকুয়েন্ট অর ইনফ্রিকুয়েন্ট, হয়তো 3 মাস বাদে একদিন দেখা গেলো একটা স্পট অফ ব্লিডিং লেগে যাচ্ছে জামা কাপড়ে, অথবা দেখা গেলো পরপর বেশি ব্লিডিং হচ্ছে, অথবা মেনোপজ হওয়ার পরেও মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে, তাহলে এনি সর্ট অফ প্রবলেম আফটার মেনোপজ যদি হয়, এমন হ্যাঁ এগুলো লিঙ্ক তো সবসময় যে ঝুঁকি বাড়ায়, ডিরেক্টলি লিঙ্ক নয়, ইনডিরেক্টলি হতে পারে, কিন্তু হার্টে নাও এটা ক্যান্সার অন্য অসুখ হতে পারে। সুতরাং মহিলাদের কথা বিশেষভাবে বলছি কেন, দে আর দি মোর ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য সোসাইটি। পুরুষদের চেয়ে মহিলাদের মূল্য বেশি, তুমি স্বীকার করো তো? আমি করি, তুমিও তো করো না। তাহলে মহিলারাই কিন্তু মহিলাদের কম গুরুত্ব বোঝে, তা সুতরাং তারা আরও বেশি প্রেশিয়াস ফর দি ফ্যামিলি অ্যান্ড ফর দি সোসাইটি, এবং দে আর মোর ভালনারেবল। মেনোপজ যেই হয়ে গেল 45-50, তারপর তার গুরুত্ব আরও কমে গেল, তিনিও রিল্যাক্টেন্ট হয়ে গেলেন। এইবার তার নিউট্রিশন কেউ খেয়াল করে না, তার অসুবিধা নজর দেওয়া হয় না, তিনি সবার খেয়াল করেন, এবং সামাজিক কারণে লজ্জায় হয়তো তার বলেন না, ব্লিডিং হচ্ছে, ডিসচার্জে বলেন না, তার ফলে যখন বোঝা গেল অ্যাডভান্স সার্ভাইকাল ক্যান্সার। সুতরাং পোস্ট মেনোপজাল ওমেন মাস্ট বি টেকেন স্পেশাল অ্যাকাউন্ট। ছোট বাচ্চারা যখন সবে মানে পিরিয়ড শুরু হওয়ার আগে, সেই সময় তো ভ্যাকসিন দিতে হবে, নাহলে পরে সার্ভাইকাল ক্যান্সার হবে। তা এরকম সব বয়সেই নানা টেস্ট করা হয়, কিন্তু বাই অ্যান্ড লার্জ অ্যাডাল্ট পপুলেশনের রেগুলার হেলথ চেক আপ মিডল এজ থেকে নিশ্চয়ই করা উচিত, অ্যারাউন্ড 40। তার ভেতরে যাদের অসুখ বিসুখ আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট অ্যাটাক, তাদের ফ্রিকুয়েন্টলি করতে হবে। যদি সবই ঠিকঠাকও থাকে, তাহলে অ্যাটলিস্ট ওয়ান্স এ ইয়ার করা উচিত। এবং এখানে একটা ওয়ার্ড অফ কশন আছে, আমার কাছে অনেকেই চলে আসে, ডাক্তার অমুক কোম্পানি থেকে করে আমি এতগুলো টেস্ট করে ফেলেছি, করে নিয়ে রেখে দিয়েছেন, প্রতি বছর এক বাঞ্চ করে নিয়ে। আমার কাছে এই কালো একজন এসেছিলেন, তিনি এত মহাভারত নিয়ে চলে এসেছেন। তুমি কবে কি হয়েছে? না না, ও তো আমি নিজেই অফিসের পয়সা পাই, গত 20 বছর আমার কিছু অসুখ হয়নি, কোনো ডাক্তার কাছে যান নেই। 20 আপনি যা করেছেন করে যাচ্ছেন, টেস্ট করে যাচ্ছেন, কিন্তু ঠিক আছে ওইটুকু তো করেছেন, কিন্তু এটা নিয়ে কারো জন্য পরামর্শ নিতে হবে। তাহলে ইফ ইট ইজ বিয়ন্ড মিডল এজ, স্পেশালি মেল, ওবিস, ডায়াবেটিক, হাইপারটেনশন, লাইফ ইরেগুলার, তাদের তো করতেই হবে। মহিলাদের পোস্টমর্টম বেশি করতে হবে, ব্রেস্ট এক্সামিন করতে হবে, সার্ভাইকাল এক্সামিন করতে হবে, কিন্তু জীবনের প্রথম থেকেই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়ে মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর শেষের দিকে একদম চলে এসেছি, একটা দর্শকদের অনেকেই প্রশ্নটা করেন যে দেখুন গ্রামাঞ্চলে তো অনেক মানুষ আছে, সেখানে তাদের বাড়ি থেকে হাসপাতাল কিন্তু অনেকটা দূরে, তো এই রকম যদি রাত্রের দিকে কোনো রকম এরকম ব্যথা বা বেদনা তারা পান, বা সেটা হয়তো খুব মারাত্মক না হলেও যাচ্ছে সেই দিকে, কিন্তু হাসপাতালে পৌঁছাতে তাদের অনেকটা দেরি হয়ে যাবে, বাড়িতে কি কিছু করা যেতে পারে? এইখানে হ্যাঁ কিছু তো সতর্ক বাড়িতে হতেই হয়, যেমন ধরো নিশ্চয়ই সেলফ মেডিসিন করা উচিত, কতগুলো কথা বলে রাখি। একটা ব্যথা, এটা প্যারাসিটামল ট্যাবলেট রাখাই যেতে পারে। আচ্ছা, একটা পেট খারাপ হলো, আরে পেট খারাপ তো ডায়রিয়া হলো মরে যেত, একটা পেট খারাপ ওষুধ, এটা মেট্রোজিবা, এটা আমি মেডিকেলি রেকমেন্ড করার অথরিটি আমার নেই, বাট দেন আমি ফিল করি এটা প্রত্যন্ত জায়গায় ডাক্তার হাতে কাছে নেই। ইভেন ধরো কলকাতা শহরে রাত্রি 2টার সময় হলে তুমি হাসপাতাল পৌঁছানো ডাক্তার যাওয়ার সোজা কথা নয়। হ্যাঁ, আনলেস ইউ আর ভেরি ওয়েল কানেক্টেড সোশ্যালি, রাত্রে ডাক্তার পাবে না। ডাক্তার দোষও কিছু নেই, বেরোলে কেউ মেরে দেবে না, কে জানে। সুতরাং তুমি তো অন্য প্রয়োজনে বাড়িতে রাত্রি 2টো যাও না, খুব দরকার। সুতরাং হাউ ডু ইউ এক্সপেক্ট ডাক্তার আসবে? সুতরাং তোমার বেসিক কত জিনিস, একটা প্যারাসিটামল, একটা পেট খারাপ ওষুধ, এগুলো রাখা, আর ওয়েল কানেক্টেড থাকা, রাত্রে ফোনটা বন্ধ না করা। বসে 2 ঘন্টা তোমার সোশ্যালাইজ করতে হবে না, কিন্তু একটা মেসেজ বুঝতে পারো। তাহলে আমি হয়তো না জানতে পারি, কেউ একটা পরামর্শ দিতে পারে, কাছের ডাক্তারে ফোন করা যেতে পারে, হাসপাতালে ফোন করা যেতে পারে, যাতে সার্ভিসগুলো পাওয়া যায়। তাহলে নিয়ারেস্ট অ্যাভেলেবল ডাক্তারকে যেতে হবে। ধরো চেস্ট পেন, যদিও ডাক্তার এটা বোঝাচ্ছে না, কিন্তু একটা সরবিট্রেট প্রায় সবার বাড়িতেই থাকে, একটা অ্যাসিডের ওষুধ সবার বাড়িতে, প্যান্টোড্যাক অথবা একটা অ্যাসিড ওষুধ থাকে। যদি অম্বল বুক জ্বালা হচ্ছে,
অ্যাসিড থামিয়ে দিলে হার্টের ওষুধ চাপা পড়ে যাবে, বুঝতে সেটা একটা অসুবিধা ঠিকই, কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাসিড ওষুধ খেয়ে দেখো, একটা সবিট্রেট খাও, একটু শুরু করা যেতে পারে যেতে যেতে, তারপরে হাসপাতাল পৌঁছে বাকিটা তারা করবে। বাকিটা তো দেখবেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক কিছু জানতে পারলাম, যদিও সময়টা খুব কম, এর মধ্যে তো অনেক কিছু বিশাল সাবজেক্ট, অনেকটাই কিছু একদমই জানা তাই, যায়। জানা যায় না, তবু যেটুকু জানলাম আশা করি দর্শকরা উপকৃত হবেন। ডাক্তারবাবু যেটা বলছিলেন যে আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা কিন্তু খুবই দরকার, তার জন্য আমাদের লাইফস্টাইল, এই দৈনন্দিন জীবনযাত্রা আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে। এবং যেটা তিনি বললেন যে বাড়ির খাবার অবশ্যই, এবং এই যে সবার সঙ্গে ওয়েল কানেকশন, যেটা তিনি বলছেন যে সবার সঙ্গে একটুখানি কথা বলুন, আড্ডা দিন, তাহলে দেখবেন মনের অসুখ থেকেও কিন্তু শরীরের অনেক অসুখই কমছে। অতএব এইভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও এক কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে।